তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা প্রথমে যে টপিকটা দেখবো সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন তোমাকে জানতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি। দেখো এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে ভার্ব, তার সাথে এগ্রিমেন্ট। তো এখানে জিনিসটা কি, বেসিক জিনিসটা হচ্ছে যে সাবজেক্ট ভার্বের সাথে এগ্রি করবে, এগ্রিমেন্ট বা একটা চুক্তি করবে। চুক্তিটা কীরকম? চুক্তিটা এরকম যে সাবজেক্ট বলবে আমি যদি সিঙ্গুলার হই তাহলে ভার্ব তোমাকেও সিঙ্গুলার হইতে হবে, দেখতে হবে সিঙ্গুলারের মতো। আর সাবজেক্ট যদি বলে যে আমি প্লুরাল তাহলে এগ্রিমেন্টে ভার্বও প্লুরাল হইতে রাজি। এটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যেমন আমরা দের সাথে কি বসাই, অ্যামিজারের আর বসাই, কিন্তু হি বা শি এর সাথে কিন্তু ইজ বসাই। এই যে ব্যাপারটা, দে প্লুরাল এই জন্য আমরা আর বসাচ্ছি, এটা এই এগ্রিমেন্টের মধ্যে পড়ে। এগ্রিমেন্ট করে ফেলেছে তারা যে দে এর সাথে প্লুরাল ভার্ব আর বসবে। হি বা শি থার্ড পারসন সিঙ্গুলার, সো এইখানে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব ইজ বসাবো। তাহলে এইটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অনেকে জানো কনসিয়াসলি, অনেকে জানো না। তো এই জিনিসটাই এখানকার মেইন কথা। আচ্ছা দাঁড়াও, তোমরা কতজন আসছো? আচ্ছা, পেক্টোরাল গার্ডেল নাকি হয়েছে, কারে মেনশন দাও। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক্যালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা ওইটা পোস্ট হয় না, একটু ক্রস পোস্ট করে দাও। আচ্ছা, এরপর পরের পেজে আসো, আমরা একটু দেখি জিনিসগুলো আসলে কি। এখানে আমরা বেসিক্যালি রুল শিখবো, এবং রুলটা তুমি শিখলা কিনা সেটা আমরা কখন দেখবো, সেটার প্রমাণ আমরা তখন পাবো যখন প্র্যাকটিসে যাব। সো এখন জাস্ট এক্সাম্পল দেখবা এবং রুলগুলো কি বলতেছে এইটা একটু বোঝার চেষ্টা করতে হবে আমাদের। তো দেখো প্রথমেই আমরা যে জিনিসগুলো শিখে থাকি, এখানে একটু আমরা রাইট ফর্ম ভার্বের সাথে একটু মিলাই পড়ার চেষ্টা করি। ভার্ব কীরকম হবে এটা ডিটারমাইন করে দুইটা জিনিস, একটা হচ্ছে সাবজেক্ট কীরকম হবে। ভার্ব সাবজেক্টের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে সাবজেক্টের উপর, আর একটা কোন টেন্সে আছে, টেন্সের উপরও কিন্তু অনেকখানি ডিপেন্ড করে, সাবজেক্ট অ্যান্ড টেন্সের উপর। এখন সব কিছু মিলায় একটা ভার্ব কেমন হবে সেটাই পুরো ফাইলটাতে আমরা শিখব। তো একদম প্রথমেই দেখো আমরা কিছু ফ্রেজ আছে জানি, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গিভ আপ, তারপরে ইনসিস্ট অন, এইরকম কিছু ফ্রেজের পর যদি কোনো ভার্ব আসে তবে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করি। তাহলে কি কি বললাম? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গিভ আপ, ইনসিস্ট অন, টু বি ইউজ টু, এরকম ডিপেন্ড অন, অনেক কিছু আছে। বেসিক যে কথাটা, বেসিক কথাটা কি? বেসিক কথাটা হচ্ছে নর্মালি এতগুলো রুলে একটা মিল আছে, সেটা হচ্ছে যে প্রিপোজিশনের পর যদি কোনো ভার্ব আসে তাহলে তার সাথে আইএনজি যুক্ত হয়। সব জায়গাতে দেখো শেষে প্রিপোজিশন আছে। এই যে টু, এই টু কিন্তু প্রিপোজিশন। টু দুই রকম হয় তোমরা জানো, একটা টুকে আমরা বলি ইনফিনিটিভ টু, যেটা টু প্লাস ভার্ব ফর্মেটে বসে, আর একটা টু হচ্ছে প্রিপোজিশনাল টু, এটা কিন্তু প্রিপোজিশনাল টু। এখানে আপ আছে প্রিপোজিশন, অন প্রিপোজিশন, এই টু প্রিপোজিশন, ডিপেন্ড অন প্রিপোজিশন, ক্যারি অনের অন প্রিপোজিশন। তো এই যে প্রিপোজিশনগুলো দেখছো, এরপর যদি কোনো ভার্ব আসে তাহলে তার সাথে আইএনজি যোগ করতে হয়। খুব ইম্পর্টেন্ট একটা রুল, প্রিপোজিশনের পর কোনো ভার্ব আসলে অবশ্যই 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 তার সাথে আইএনজি যোগ করতে হয়। কেন করতে হয় পার্টস অফ স্পিচে আমরা শিখবো। তো এখানে দেখো তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু, পরবর্তী ভার্ব যদি সি দেওয়া থাকে তোমাকে কি করতে হবে? আমরা জানি লুক ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু, এগুলোর পর যদি ভার্ব আসে তাহলে তার সাথে আইএনজি যোগ করতে হয়। সো এখানে সি, সিইং হবে। ঠিক আছে, ওকে। এখন আর একটা বেসিক জিনিস যেটা জানতেই হবে, না জানলা উপায় নেই কোনো। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা সেন্টেন্সে দুইটা ভার্ব দেখব তখন কি করব? কয়টা ভার্ব? দুইটা ভার্ব। একটা সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব আছে। আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকবে না। আমরা কি করব? দুইটা রুল আছে তোমরা জানো। প্রথম রুলটা টু প্লাস ভার্ব, আমরা দ্বিতীয় ভার্বটাকে ইনফিনিটিভ ফর্মে লিখে, দ্যাট ইজ টু প্লাস ভার্ব ফর্মেটে লিখি সেকেন্ড ভার্বটাকে, প্রথম ভার্বটা যেভাবে আছে সেভাবে লিখি। আর দুই নম্বর রুল হচ্ছে ওই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করি। এই দুইটা রুল তোমার হাতে আছে, তুমি জানো। এখন কথা হচ্ছে আমরা সব জায়গায় কি এই রুল ফলো করতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো? এইটা হচ্ছে প্রশ্ন। সব জায়গায় অ্যাপ্লাই করতে কি পারা যাবে? তাহলে কেন দুইটা রুল আসছে বা কেন আমরা এই জিনিসটাকে গুরুত্বের সাথে দেখতেছি? সব জায়গায় কিন্তু দুইটা রুল কাজে লাগানো যাবে না, বিশেষ ক্ষেত্রে বিশেষ রুল। তাহলে কোনটা কোথায় যাবে? দেখো, প্রথমটা উদ্দেশ্যমূলক কাজের ক্ষেত্রে যাবে। তোমার যে কাজটা তুমি করছো সেন্টেন্সে, ওইখানে যদি কোনো উদ্দেশ্য থাকে
তাহলে উদ্দেশ্যমূলক কাজের ক্ষেত্রে আমরা প্রথম ফরম্যাটটা যাব, টু প্লাস ভার্ব। দ্বিতীয় ক্ষেত্রে কোনো উদ্দেশ্য নাই। একটু এক্সাম্পল দিই, তোমরা একটু দেখো। এটা কিন্তু পরীক্ষাতে আসে, এখানে উদ্দেশ্য নাই, এখানে উদ্দেশ্য আছে। যেমন এক্সাম্পল যদি আমি যাই, প্রথম একটা সেন্টেন্স আমি লিখি ছোট করে এখানে। 1 নম্বর সেন্টেন্স, আই ওয়ান্ট, পরের ভার্বটা গো, এই গোটাকে তোমার চেঞ্জ করতে হবে, গো টু মার্কেট, আমি বাজারে যেতে চাই। আর একটা হচ্ছে আই স হিম গো, আমি তাকে যেতে দেখলাম। দুইটা সেন্টেন্স। এখন কোনটার ক্ষেত্রে কোন রুল অ্যাপ্লাই করবো? তোমার মনে হইতে পারে যে যে কোনো একটা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করলে হবে, বাট দেখো প্রথম ক্ষেত্রে আমরা বলেছি আই ওয়ান্ট টু গো টু মার্কেট, বা আই ওয়ান্ট ভার্বটা গো টু মার্কেট, আমি বাজারে যেতে চাই। তো আমি এই যে বাজারে যেতে চাচ্ছি, এটা উদ্দেশ্য প্রণোদিত কিন্তু একটা কাজ, বা আমার ইচ্ছাকৃত একটা কাজ, এখানে আমার ইচ্ছা আছে, তাই না? অবভিয়াসলি। তাহলে এই যে ইচ্ছাকৃত কাজ বা আমার ইচ্ছা উদ্দেশ্য আছে, এই ক্ষেত্রে উদ্দেশ্য বোঝাচ্ছে অবশ্যই তোমাকে ফার্স্ট রুলে যেতে হবে। এখানে আই ওয়ান্ট গোয়িং টু মার্কেট বললে হবে না, একদম ভুল হয়ে যাবে। তাইলে আই ওয়ান্ট এখানে কি হবে, উদ্দেশ্য যেহেতু টু প্লাস গো, টু গো টু মার্কেট, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে আই স হিম গো, আমি তাকে যেতে দেখলাম, এখানে সে যাচ্ছিল, আমার চোখে পড়ছে, আমি দেখেছি। ব্যাপারটা কিন্তু এরকম, এমন না যে তুমি বসেছিল অনেকক্ষণ অনেকক্ষণ কোনো একটা উদ্দেশ্য নিয়ে যে সে যাবে তুমি দেখবা, এরকম বোঝাচ্ছে না। কিন্তু সে গেল, তোমার চোখে পড়লো, তুমি দেখছো, এখানে উদ্দেশ্যমূলক কোনো কাজ না, জাস্ট হয়েছে কাজটা, তোমার সামনে পড়ছে, তুমি দেখছো। তাহলে এই ক্ষেত্রে উদ্দেশ্য নাই। সো দ্বিতীয় ক্ষেত্রে আমরা জাস্ট ভার্ব প্লাস আইএনজি করে দেবো। সো দ্বিতীয় ক্ষেত্রে গোয়িং হবে, ঠিক আছে। এই দুইটা জিনিস ভেরি মাচ ইম্পর্টেন্ট, অনেক জায়গাতে লাগে, খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই দুইটা জিনিস কিন্তু আমরা শিখলাম। এখন আসো যে এই রুলের বাইরেও আরও কিছু রুল আসবে, যেখানে আমরা এই নিয়মের ব্যতিক্রম দেখবো। সব জায়গায় টু প্লাস ভার্ব করতে পারবো না, বা সব জায়গায় ভার্বে আইএনজি দিতে পারবো না। যেমন কিছু ভার্ব আছে আমাদের ফিলিংস রিলেটেড কিছু ভার্ব, যেমন কোনো কিছু এনজয় করা, উপভোগ করা, রিগ্রিট কোনো কিছুর জন্য অনুশোচনা করা, কোনো কিছু বিবেচনা করা, ঘৃণা করা, পছন্দ করা, এড়িয়ে যাওয়া, আবার কিছু শুরু করা বা শেষ করা, কোনো কিছু শেষ করা, স্টার্ট, শুরু করা। এই যে ভার্বগুলো আছে ফিলিংস রিলেটেড এবং শুরু করা, শেষ করা, এই যে ভার্বগুলো দেখছো, এদের পর যদি সেকেন্ড কোনো ভার্ব আসে, তখন তুমি টু প্লাস ভার্ব, উদ্দেশ্য বুঝাইলেও টু প্লাস ভার্ব করতে পারবা না, তোমাকে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই ফিলিংস রিলেটেড কিছু ভার্ব এবং শুরু এবং শেষ, এই ভার্বগুলোর ক্ষেত্রে কি করব, পরবর্তী ভার্ব আসলে অবশ্যই তার সাথে আইএনজি দিতে হবে। যেমন পরীক্ষাতে প্রচুর আসে আই এনজয়, ভার্বটা থাকবে লিসেন টু মিউজিক, কি হবে এখানটাতে, লিসেনিং। কেন? কারণ এই এনজয় তোমার ফিলিংস রিলেটেড ভার্ব, এই জন্য সেকেন্ড ভার্বটার সাথে আইএনজি। শি ফিনিশড ইটিং, সে খাওয়া শেষ করেছে, ফিনিশড ভার্বটার জন্য এখানে ইট না হয়ে ইটিং হয়েছে। এখানে কিন্তু শি ফিনিশ টু ইট দিলে হবে না, ঠিক আছে। আচ্ছা, আশা করি ঠিক আছে। আচ্ছা, কোনো ইস্যু হইলে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, জেরান্ড অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল বুঝি না। আচ্ছা, এটা আমরা পার্টস অফ স্পিচের মধ্যে পড়বো, এর মধ্যে না। সো আমরা ওখানে ডিটেলসে পড়বো। আজকে অনেক বড় টপিক, টাইম লাগবে একটু, আমরা শেষ করে ফেলি। ওকে, এরপরের রুলটা সবাই জানো, ওয়াইলের রুল। ওয়াইলের ক্ষেত্রে দুইটা রুল আছে, একটা হচ্ছে ওয়াইলের পর ডিরেক্ট যদি ভার্ব থাকে তাহলে কি করব, আর ওয়াইলের পর যদি সাবজেক্ট থাকে। সবাই জানো ওয়াইলের পর ডিরেক্ট ভার্ব থাকলে ভার্বের সাথে জাস্ট আইএনজি যোগ করে দিতে হবে, আর কিচ্ছু না। আর যদি ওয়াইলের পর সাবজেক্ট থাকে তাহলে এখানে শুধু ধরো এখানে এরকম আছে ওয়াইল হি, ভার্বটা হচ্ছে ওয়াক, তুমি শুধু এখানে আইএনজি দিতে পারবা হোয়াইল হি ওয়াকিং ইন দ্য গার্ডেন? না, কারণ এখানে ডিরেক্ট সাবজেক্টের পর আইএনজি দেওয়া যায় না। তো এখানে আমরা টেন্স অনুযায়ী অ্যামিজার ওয়াজ ওয়ার যোগ করি, সাধারণত হোয়াইল যুক্ত সেন্টেন্স পাস্ট হয়ে থাকে, এই জন্য আমরা এখানে ওয়াজ ভার্ব ওয়ার যোগ করি, অর্থাৎ সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। তাহলে ডিরেক্ট যদি ভার্ব থাকে ওয়াইলের পর আমরা কি করব, ডিরেক্ট ভার্ব থাকলে ভার্বের সাথে শুধু আইএনজি, আর কিচ্ছু না, কোনো পরিবর্তন নাই। আর যদি ডিরেক্ট ভার্ব না থেকে সাবজেক্ট থাকে তারপর ভার্ব থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। তাহলে এই রুলটাও একটু আমাদের জানতে হবে। দেখো ওয়াইলের পর ডিরেক্ট ভার্ব, ওয়াইল এই জন্য ওয়ার্কিং হয়েছে, ওয়াইল ওয়ার্কিং ইন দ্য গার্ডেন আই স এ স্নেক, আর এখানে হি আছে এই জন্য ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, প্রিপোজিশনের পর যে ভার্বের সাথে আইএনজি হয় আমি তোমাকে বলেছি, রুলটা মাথায় রাখবা, লেখা আছে এখানে। আচ্ছা, ওকে, এখন এটা অলরেডি আমি বলে ফেলেছি, সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে কি করতে হবে। আচ্ছা, এখন এই রুলটা একটু দেখো। এই রুলটার ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় যেগুলো আসে সেগুলো বলতেছি। এই রুলটার ক্ষেত্রে
কিছু ভার্ব আছে এগুলো সবই আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের যে অনুভূতি সেগুলো বোঝায়। 5টা ইন্দ্রিয়, আমরা জিহ্বা দিয়ে টেস্ট নেই, নাক দিয়ে স্মেল নেই, কান দিয়ে শুনি, হেয়ার চোখ দিয়ে দেখি, ওয়াচ বা সি। তো এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর পর যদি সেকেন্ড ভার্ব আসে সেই ক্ষেত্রে 2টা রুল আছে। একটা ওই অলরেডি একটা আমরা বলে ফেলছি যে ভার্বের সাথে আইএনজি হবে। আর একটা রুল হচ্ছে এখানে আমরা জাস্ট পরবর্তী ভার্বটা যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে রাখি। 2+ ভার্বও লেখা লাগে না, ভার্বের সাথে আইএনজিও লেখা লাগে না, যেভাবে আছে সেভাবে আমরা লিখি। তাহলে এইখানে এই যে ফিলিংস, পঞ্চ ইন্দ্রিয়ের ফিলিংস রিলেটেড যে ভার্বগুলা, এরপর যদি সেকেন্ড ভার্ব আসে তাহলে কি করব? দ্বিতীয় ভার্বের ক্ষেত্রে আবার বলো আমার সাথে, ইদার ভার্ব প্লাস আইএনজি করব বা যেভাবে আছে সেভাবে রাখবো, বেস ফর্মে রাখবো। ঠিক আছে? যেমন আই স দ্য বেবি, ক্রাইও হবে, আই স দ্য বেবি ক্রাইংও হবে। এখন কথা হচ্ছে যে এখানটাতে আমরা প্রথম অপশানে যাব নাকি দ্বিতীয় অপশানে যাব? অনেক সময় পরীক্ষাতে 2টা অপশানই থাকবে, তখন কি করব? এই ক্ষেত্রে আমাদের যে ট্র্যাডিশনাল ইংলিশ প্রথম রুলটা বেশি মেনে চলে। পরীক্ষাতে অনেক এরকম প্রশ্ন পাবা যে 2টা অপশানই আছে, তখন অবশ্যই 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 100 বার আমরা যে ভার্বের রুট ফর্মটা ব্যবহারের নিয়ম সেটা ব্যবহার করব, তারপর অন্য চিন্তা। ঠিক আছে? আমার কথা কি বোঝা গেছে? যদি 2টা একসাথে থাকে তখন আমরা কি করব? অবশ্যই প্রথম রুলে যাব। ওকে, তাহলে এইটাও কিন্তু ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এরপর পরবর্তীটাই যাই। এটা সবাই জানো, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, এই যে ফ্রেজগুলা, এই ফ্রেজগুলার পর যদি সেকেন্ড কোনো ভার্ব আসে তাহলে আমরা সেটার একদম রুট ফর্ম রেখে দিই। এগুলোর পর অন্য ভার্ব, তাহলে রুট ফর্ম, এস বাই এস হবে না, আইএনজি হবে না, 2+ ভার্ব হবে না, কিচ্ছু হবে না, রুট ফর্ম বসবে। হি হ্যাড বেটার, দেখো হি আছে, তারপরও এখানটাতে শুধু গো হয়েছে, হি হ্যাড বেটার গো হোম। হি ক্যান সলভ দ্য প্রবলেম, এরকম অন্য কিছুই হইতে পারে, এটা অন্য জায়গা থেকে চলে আসছে, তাহলে আমরা হি হ্যাড বেটার গো দেয়ার, হি হ্যাড বেটার সি দ্য ডক্টর, এরকম যে কোনো কিছু দিলে আমরা বেস ফর্মটা বসাবো। ঠিক আছে? এরপর তোমাদের এই রুলটা লাগবে না, পরের রুলে আসো। আচ্ছা, অ্যাজ দো অ্যাজ ইফ এর রুল তো তোমরা জানো। অ্যাজ দো অ্যাজ ইফ আমরা এখানে 2টা জিনিস শিখবো। একটা হচ্ছে একটা নেমোনিক শিখে নাও, মনে রাখবা আমি প্রচুর ব্যবহার করি, আমার কাছে যেহেতু অনেকদিন পড়বা ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্টরা, সো এই জিনিসটা একটু দেখে নাও। P1 P2 P3, P1 P2 P3 বলতে কি বুঝাচ্ছি এটা তোমাকে জানা লাগবে। সো P1 মানে মনে রাখবা প্রেজেন্ট ইনডেফিনাইট বা প্রেজেন্ট এবং প্রেজেন্টের ভাই বোন। প্রেজেন্ট তো প্রেজেন্টই, এর সাথে ভাই বোন কি আছে তার? মা বাবা ভাই বোনের মধ্যে আছে প্রেজেন্ট ইনডেফিনাইট, আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, সব রকম প্রেজেন্টে সবাই। P2 মানে শুধু পাস্ট ইনডেফিনাইট। P2 কি জিনিস? পাস্ট ইনডেফিনাইট। আর P3 মানে পাস্ট পারফেক্ট। অনেক জায়গাতে দেখবা এই টেন্সগুলোর মধ্যে 2টা ক্লজ মিলে যাচ্ছে, বিফোর আফটার, তারপরে হচ্ছে তোমার অ্যাজ দো, অ্যাজ ইফ, সিন্স, অ্যাজ, বিকজ, এরকম যে সেন্টেন্সগুলো আছে এগুলোতে প্রচুর এগুলো ব্যবহার করা হয়। তো জাস্ট একটা নর্মাল রুল মনে রাখবা, আমরা কখনো এইখান থেকে জাম্প করে এখানে যাব না, আমরা এভাবে জাম্প করব। ইদার P1 থাকলে P2 লিখবো, P2 থাকলে P1 লিখবো, বা P2 থাকলে কিছু ক্ষেত্রে P3, P3 থাকলে P2। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট বা প্রেজেন্টের ভাই বোন থেকে পাস্ট ইনডেফিনাইটে যাই, পাস্ট ইনডেফিনাইট থাকলে অনেক সময় অন্য পোর্শন প্রেজেন্টের হয়। আর পাস্ট ইনডেফিনাইট থেকে আমরা পাস্ট পারফেক্টে যাই, বা পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট ইনডেফিনাইটে যাই। এটা কোথায় অ্যাপ্লাই করছি একটু দেখো, এটা আগে একটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা কোথাও লেখা নাই। এই নেমোনিক আমি সারা জীবন তোমাদের প্রত্যেকটা ক্লাসে ইউজ করবো, সো এটা একটু লিখে নাও। ওকে, তো এখানে যেটা দেখতেছো দেখো, হি টক অ্যাজ ইফ হি হ্যাড বিন ম্যাড। এরকম অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত সেন্টেন্স 2 রকম হয়। একটা হচ্ছে এরকম হইতে পারে, হি টকস অ্যাজ ইফ হি ড্যাশ ম্যাড। আর একটা হইতে পারে, হি টকড অ্যাজ ইফ হি ড্যাশ ম্যাড। 2টা ক্ষেত্রে 2 রকম, কিন্তু প্রথমটাই হি টক্স প্রেজেন্ট ইনডেফিনাইট, দ্বিতীয়টাই পাস্ট ইনডেফিনাইট। তাহলে প্রথমটাই প্রেজেন্ট ইনডেফিনাইট, দ্যাট ইজ P1 আছে, তোমাকে কি করতে হবে? P2 করতে হবে। তাহলে প্রথম অংশ অ্যাজ ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনাইট হয়, পরের অংশ পাস্ট ইনডেফিনাইট হয়। এবং এই ক্ষেত্রে মনে রাখবা পাস্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে আমরা কখনো ওয়াজ ব্যবহার করি না। অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে কি? এমন মনে হয় যে, বা এমন ভান করে যে, জিনিসটা প্রকৃতপক্ষে সত্য না, মিথ্যা কথা, জাস্ট ভান, ভনিতা, ভণ্ডামি। তো এখানে যেহেতু ভণ্ডামি মিথ্যা কথা, সো এখানে আমরা গ্রামারের রুল মানবো না। সব জায়গায় মিথ্যা, সব জায়গায় ভুল, তো ভুল ইজ ভুল। এখানে আমরা অলওয়েজ ওয়্যার ব্যবহার করবো। হি থাকলে ওয়্যার, সি থাকলে ওয়্যার, যে থাকুক ওয়্যার। তাহলে এইখানটাতে কি হবে? পাস্টে ওয়্যার হবে, হি ওয়্যার ম্যাড। আর যদি পাস্ট ইনডেফিনিট থাকে, দ্যাট ইজ P2 থাকে, তাহলে এখানে আমরা কি করব? P3 করব, দ্যাট ইজ পাস্ট পারফেক্ট করব। তাইলে এইখানটাতে হি টকড অ্যাজ ইফ হি
এখানে যদি বি ভার্ব হয় তাহলে পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস ভি3, তাইলে হি হ্যাড বিন ম্যাট, তাহলে এখানে হ্যাড বিন হবে। এটাও কিন্তু খুবই কমন পরীক্ষাতে আসা একটা রুল, ঠিক আছে? ওকে, এরপর সিন্সের ক্ষেত্রেও রুলটা এরকম, প্রথম অংশ যদি প্রেজেন্ট বা প্রেজেন্টের ভাই বোন হয়, পরের অংশ কি হবে বলো? পাস্ট হবে, পাস্ট ইনডেফিনিট হবে। এবং এই ক্ষেত্রে একটা কথা একটু মাথায় রাখবা যে এরকম সেন্টেন্সের ক্ষেত্রে হোয়েন বা সিন্স বা একটা টাইম রিলেটেড ক্লজের ক্ষেত্রে দুইটা কাজ যখন কাছাকাছি সময়ে হবে, ভবিষ্যতেরও হইতে পারে সেটা দুইটা কাজ একটা সেন্টেন্সে, আবার অতীতেরও হইতে পারে, যদি অতীতে দুইটা কাজ মোটামুটি কাছাকাছি সময়ে হয়েছে এরকম বুঝাই, তাহলে অতীতে আমরা দুইটা টেন্স ব্যবহার করব, একটা পাস্ট ইনডেফিনাইট, একটা পাস্ট পারফেক্ট। বলো পাস্ট ইনডেফিনাইট আগে হয়েছে নাকি পাস্ট পারফেক্ট আগে হয়েছে? ধরো 2 দিন আগে একটা কাজ হয়েছে আর 5 দিন আগে একটা কাজ হয়েছে, কোন ক্ষেত্রে তুমি ইনডেফিনাইট ব্যবহার করবা, কোন ক্ষেত্রে পারফেক্ট ব্যবহার করবা? যেটা বেশি আগে সেটা পারফেক্টে যাবে। তাহলে 2 দিন আগে যে ঘটনাটা ঘটেছে সেটা পাস্ট ইনডেফিনাইট, আর 5 দিন আগে যেটা ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট। এই একটা কথা মাথায় রাখো, বেশি আগে পারফেক্ট, আর অতীতে এটা গেল। আর ভবিষ্যতে যদি কোনো কাজ হয়, ধরো ভবিষ্যতে দুইটা কাজ একসাথে হচ্ছে, যেমন আগামীকাল একটা ঘটনা ঘটবে, তার 2-3 দিন পর একটা ঘটনা ঘটবে। 1 মিনিট একটু। তো আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ধরো আগামীকাল একটা ঘটনা ঘটবে আর 3 দিন পর একটা ঘটনা ঘটবে, তো এই ক্ষেত্রে দুইটা টেন্স ব্যবহার করি আমরা, প্রেজেন্ট আর ফিউচার। তো কোনটা প্রেজেন্ট হবে? যেটা তুলনামূলক বর্তমানের কাছাকাছি সময়ে, আগামীকাল তুলনামূলক আগে যে ঘটনাটা ঘটে সেটা প্রেজেন্ট, আর যেটা আরো একটু পরে ঘটে সেটা ফিউচার। তাহলে এই সেন্টেন্সটা ওরকম, দেখো 10 years হ্যাভ পাস্ট সিন্স হি সেটেলড ইন লন্ডন। 10 বছর আগে কাটছে নাকি সে লন্ডনে আগে সেটেল হয়েছে? আগে সেটেল হয়েছে, তারপর আস্তে আস্তে না সময়টা কেটেছে, এই জন্য আমরা পাস্ট ব্যবহার করেছি কিন্তু লন্ডনে সেটেল হওয়াতে, এবং এখানে প্রেজেন্ট ব্যবহার করছি। ওই একই রকম, প্রেজেন্ট বলো পাস্ট বলো, যেটা তুলনামূলক আগে হয়েছে সেটা প্রেজেন্ট, সরি মানে বর্তমানের কাছাকাছি সময় হয়েছে সেটা প্রেজেন্ট, আগে হয়েছে পাস্ট, তারও আগে হয়েছে তখন সেটা পাস্ট পারফেক্ট। বর্তমানে হচ্ছে প্রেজেন্ট, সামনে হচ্ছে ফিউচার, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা, ওয়েন যুক্ত সেন্টেন্সে প্রচুর পরিমাণে কাজে লাগে এটা। আচ্ছা, ইট ইজ টাইমের রুল তো আশা করি সবাই জানো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে তোমরা কমনলি যে রুলটা জানো, ইট ইজ টাইমের পর একটা সাবজেক্ট থাকে, ইট ইজ টাইম এরপরে কি আছে? একটা সাবজেক্ট আছে, ওই আছে এখানে, সেই ক্ষেত্রে পরবর্তী ভার্বটা ভি2 ফর্মেটে বসে, পাস্ট ফর্মে বসে, নর্মাল সিম্পল পাস্ট ফর্মে বসে, এটা সবাই জানো। বাট যদি সাবজেক্ট না থাকে, সাবজেক্ট না থেকে অন্য যা কিছুই থাক, ডিরেক্ট ভার্ব থাকতে পারে পরে, বা ফর প্লাস সামথিং, ফর প্লাস অবজেক্ট যুক্ত হয়ে তারপর ভার্ব থাকতে পারে, এরকম প্যাটার্নেও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এই দুই ক্ষেত্রেই আমরা কি করি? ইনফিনিটিভ করি। তাহলে যদি সাবজেক্ট থাকে নর্মালি ভি2, আর যদি সাবজেক্ট না থেকে অন্য কিছু থাকে তখন আমরা কি করি বলো? সেই ক্ষেত্রে ইনফিনিটিভ করি। তো ফর প্লাস অবজেক্ট ফর্মেটেও থাকতে পারে, ডিরেক্ট ভার্বও থাকতে পারে। ইট ইজ টাইম ডিরেক্ট ভার্ব টু স্টার্ট আওয়ার ওয়ার্ক, আবার ইট ইজ টাইম ফর আস বা ফর হিম ফর হার টু স্টার্ট হিজ ওয়ার্ক বা মাই ওয়ার্ক, এরকম, ঠিক আছে? ওকে, তাইলে এটাও গেল। এরপর পরের পেজে যাই। আচ্ছা, উইশের ক্ষেত্রে রুলটা জাস্ট একদম অ্যাজ ইফ বা অ্যাজ দো এর মতো। উইশ মানে কি? অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে মনে হয় এমন, এটা কল্পনা, এমন ভান করে, অ্যাজ ইফ বা অ্যাজ দো। আর উইশ মানে কি? এটা আমার ইচ্ছা, তাহলে যে জিনিসটা আমার ইচ্ছা নিশ্চয়ই সে জিনিসটা হয় নাই। আমি আশা করতেছি আমি যদি রানী হইতাম আমার পাখির মতো ডানা থাকতো, কল্পনা তো এটাও। তাইলে জাস্ট অ্যাজ ইফ অ্যাজ দো উইশ সবগুলোর রুল একদম একই রকম, ঠিক আছে? সো এটা আর বলতেছি না। আচ্ছা, নো সুনার হ্যাড স্পেশালি হ্যাড, এইটার রুল তোমরা জানো, প্রচুর পড়ছো, সো এটাও বলতেছি না। আচ্ছা, এখন অ্যাজ সুন অ্যাজে আসো। অ্যাজ সুন অ্যাজের ক্ষেত্রেও দুইটা কাজ একসাথে হয়, দুইটা কাজ অ্যাজ সুন অ্যাজে একসাথে হচ্ছে। তাহলে এক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো যে তাহলে যেটা বর্তমানের কাছাকাছি হচ্ছে সেটা প্রেজেন্ট দিব, আগে হইলে পাস্ট পরে হইলে ফিউচার, এরকম তোমার মনে হইতে পারে। বাট আসলে ফ্যাক্টটা কি একটু আমাদের জানতে হবে, এই ফ্যাক্টটা, কারণ এই ফ্যাক্টটা তোমরা ভুল করে ফেলো। আচ্ছা, ঠিক আছে না? সব কিছু আশা করি ঠিকঠাক দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? ইয়েস, অনেক কয়জনে আছো, থ্যাংক ইউ যারা আছো। তো এখানে দেখো আমরা দুইটা কাজ দেখবো। প্রথম সেন্টেন্সটা দেখো, অ্যাজ সুন অ্যাজ হি রিচড হি স হিজ ফ্রেন্ড, সে যখন পৌঁছাইলো তার বন্ধুকে দেখলো। তাহলে কোন ঘটনাটা আগে ঘটতেছে? সে আগে পৌঁছাইলো তারপরেই না তার বন্ধুকে দেখলো। তাহলে তোমার মনে হইতে পারে যে এখানটাতে পাস্ট পারফেক্ট হবে তার পৌঁছানো, তাহলে হি হ্যাড রিচড,
তারপর যে সে তার বন্ধুকে দেখলো হইজ ফ্রেন্ড, এরকম হইতে পারে। বাট এখানে দেখো ঘটনা দুইটা একদম সাথে সাথে ঘটতেছে। সেটা কিভাবে বুঝতেছে? অ্যাজ সুন অ্যাজ দিয়ে। অ্যাজ সুন অ্যাজ মানে সাথে সাথে, যত দ্রুত না তত, একদম সাথে সাথে দুইটা কাজ হচ্ছে একই সাথে। তো যেহেতু একদম একই সাথে হচ্ছে বোঝাচ্ছে, তো দুই ক্ষেত্রে আমরা একই টেন্স ব্যবহার করব। ঠিক আছে, এটা কিন্তু জানতে হবে যে অ্যাজ সুন অ্যাজে দুইটা কাজ মনে হইতে পারে সামান্য আগে পরে হচ্ছে, তার পৌঁছানো সামান্য আগে হচ্ছে, বাট আমরা বলে দিচ্ছি অ্যাজ সুন অ্যাজ মানে সাথে সাথেই হচ্ছে দুইটা কাজ। তো এখানে আমরা দুই ক্ষেত্রে একই টেন্স ব্যবহার করবো, এটা একটু দেখিও। ওকে, বাট ফিউচারের ক্ষেত্রে আমরা আবার প্রেজেন্ট আর ফিউচারের কম্বিনেশন করি। কারণ দেখো এই ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ হি রিটার্নস আই উইল কল ইউ, সে পৌঁছাবে এবং আমি তোমাকে কল করব। তো এই ক্ষেত্রে তোমার মনে হতে পারে দুইটা আমি প্রেজেন্ট দেবো, অ্যাজ সুন অ্যাজ হি রিটার্নস আই কল ইউ। তো এখানে যদি আই কল ইউ বলে তাহলে এরকম অর্থ দেখায় যে সে যখনই ফিরে আমি তোমাকে কল দিই, মানে প্রতিনিয়ত ইউজুয়ালি ঘটনাটা আমি ঘটাই থাকি, এরকম একটা মিনিং আসে। এই জন্য আমরা এখানে ফিউচার করি, যে আমি একটা শর্ত দিচ্ছি যে সে ফিরলে আমি তোমাকে কল দেবো। প্রতিদিনে ঘটনা ঘটে এমন না, তুমি যদি এখানটাতে ফিউচার না করো তাহলে এটা চিরন্তন অভ্যাসে পরিণত হয়। প্রেজেন্ট একদম মানে সব সময় এরকম ঘটনা ঘটে বোঝাই, এই জন্য অর্থ মিল রাখতে জাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচারের ক্ষেত্রে আমরা এটা মেনটেন করি। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝছো। ওকে, এরপর আনলেস আনটিলের ক্ষেত্রে একটু দেখো, এটা তোমরা জানো ইফের রুল। ইফ আমরা কন্ডিশনালে পড়বো, এখানে জাস্ট একটা জিনিস একটু খেয়াল করো, আনলেস আনটিল যুক্ত সেন্টেন্সে কখনো নট ব্যবহার করা যায় না। নট ব্যবহার করা যায় না, কখনো নট ব্যবহার করা যাবে না, বিকজ এরা নিজেরাই নেগেটিভ। আনলেস আনটিলে নট ব্যবহার করলে ডাবল নেগেশন হয়ে যায়, রিডান্ডেন্সি হয়ে যায়, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই ওয়েন তো বললামই যে কাজটা আগে হবে বা এরকম টাইম নিয়ে চিন্তা করবো। যেমন আই উইল কল ইউ ওয়েন আই গেট দ্য নিউজ, আমি তোমাকে কল করব, কখন কল করবো? খবরটা পাওয়ার পর বা খবরটা পেয়ে। তাহলে আগে কোন ঘটনা ঘটবে? আমি খবরটা শুনবো তারপর তোমাকে কল করব। তাহলে তুমি চিন্তা করো কোনটা আগে ঘটছে বা বর্তমানের কাছাকাছি সময় ঘটতেছে আমার খবর পাওয়াটা, তারপর না একটু পর আমি তোমাকে কল দিচ্ছি। সো আমার খবর পাওয়াটা প্রেজেন্টে হয়েছে, দেখো আই গেট দ্য নিউজ, তারপরে আই উইল কল ইউ, এটা ফিউচারে হয়েছে। ঠিক আছে, ওকে। বিফোর আফটারের ক্ষেত্রে একই রুল, দুইটার ক্ষেত্রে বিফোর আফটারে আমরা P2 অ্যান্ড P3 রুল অ্যাপ্লাই করি। P2 P3 পাস্ট ইনডিফিনিট অ্যান্ড পাস্ট পারফেক্ট। তো দেখো এখানটাতে তুমি এমনিতে তো জানো আফটারের পরে P3 হয় আর বিফোর। আফটার মানে কি? পরে। সো আফটারের পরে P3 হয় আর বিফোরের আগে P3 হয়। বিফোর মানে আগে, তো বিফোরের আগে P3 হয়, অর্থের সাথে মিল আছে। তো এখানে তুমি জাস্ট দেখো কাজটা কিরকম হয়েছে, শি টোল্ড মি হার নেম আফটার শি হ্যাড কাম। তাহলে সে আসার পর তার নাম আমাকে বলছে, তাহলে সে নিশ্চয়ই আগে আসছে, তারপর তার নামটা আমাকে বলেছে। তাহলে আগে কোন কাজটা হচ্ছে? বেশি আগে তার আসাটা। সো এই জন্য শি হ্যাড কাম, এটা পাস্ট পারফেক্ট হয়েছে। আর তার নাম বলাটা শি টোল্ড মি হার নেম, এটা পাস্ট ইনডিফিনিট হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো শি হ্যাড রিটেন দ্য বুক বিফোর গেট রিটায়ার্ড, সে রিটায়ার করার আগে বইটা লিখেছে। তাহলে আগে কোন কাজটা করেছে? বই লেখার কাজটা, তাহলে সে ওইটা পাস্ট পারফেক্ট। আর সে রিটায়ার করেছে যেটা, এটা পাস্ট ইনডিফিনাইট। তাহলে শি হ্যাড বা হি হ্যাড রিটেন দ্য বুক, এটা পাস্ট পারফেক্ট হয়েছে যেহেতু সেটা আগে করেছে। আর গেট রিটায়ার, এটা পাস্ট ইনডিফিনাইট হয়েছে। ঠিক আছে, ওকে ওকে। এরপর আসো পরের রুলে যাই। এই উড দ্যাটের রুলটা সবাই জানো। উড দ্যাট জাস্ট একটা সেন্টেন্স মনে রাখবা সারা জীবন, তাহলে রুল চলে যাবে। উড দ্যাট আই কুড বি আ চাইল্ড এগেইন, এই যে সেন্টেন্সটা এটা যদি জানো তাহলে উড দ্যাটের রুলটা হয়ে যাবে। উড দ্যাট থাকলে উড দ্যাটের পর আই কুড বি আ চাইল্ড এগেইন, সাবজেক্ট প্লাস উড প্লাস বি প্লাস ভার্ব বা মেইন এই ফর্মেটে বসে। ঠিক আছে, সাবজেক্ট প্লাস কুডটা ইম্পর্টেন্ট প্লাস ভিয়ন বা ভার্বের মেইন ফর্ম প্লাস এক্সটেনশন, এই ফর্মে বসে। ঠিক আছে, ওকে। এরপর আসো আচ্ছা, এই রুলটাও তোমাদের প্রায় আসে পরীক্ষাতে, লেস্টের রুল। তো দুইটা জিনিস জানতে হবে এখানে, লেস্টের অর্থের সাথে ক্লজ দুইটা কীরকম হয়, আর একটা হচ্ছে রুল। তো রুলটা সবাই জানো, লেস্ট যুক্ত সেন্টেন্সে লেস্ট যুক্ত পোর্শন সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব এই ফর্মেটে বসে। এটা জানো না? সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব এই ফর্মেটটা মেনটেন করা হয়। অবশ্যই যদি লেস্ট যুক্ত সেন্টেন্স থাকে লেস্ট যুক্ত অংশ সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব এই ফর্মেটে বসবে। তো এখানে একটু অর্থটা ইম্পর্টেন্ট। অর্থের ক্ষেত্রে তুমি যখন এরকম লেস্ট যুক্ত সেন্টেন্স ব্যবহার করবা তখন দেখবা লেস্ট মানে কি নতুবা বা না হলে, যদি এইটা না হয় তাহলে ওইটা হবে, বা এইটা হয় তাহলে ওটা হবে না, এরকম বুঝাই। এখানে যদি প্রথম কাজটা হয়
তাহলে দ্বিতীয়টা হবে না, আর যদি প্রথমটা না হয় তাহলে দ্বিতীয়টা হবে, এরকম হচ্ছে। যেমন দেখো, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো, তুমি যদি দ্রুত হাঁটো তাহলে তুমি ট্রেন মিস করবা না। সো এটা যদি হ্যাঁ হয় এটা না হবে, ওটা যদি না হয় ওয়াক ফাস্ট, যদি তুমি দ্রুত না হাঁটো তাহলে কি হবে, তাহলে তুমি ট্রেনটা মিস করবে। সো ওটা যদি না হচ্ছে তাহলে এটা হ্যাঁ হচ্ছে, একটা না হলে আরেকটা হ্যাঁ হয়, এটাই লেস্ট যুক্ত সেন্টেন্সের অর্থের প্রাধান্য। ঠিক আছে, কানেক্টরে যদি আসে তাহলে লেস্ট বসাইতে পারবা না, পারবা। ঠিক আছে, ওকে, এরপর আমরা পরে যাই। আচ্ছা, এবার আসো ইউজ টু। ইউজ টুর ক্ষেত্রে দুইটা রুল আছে। নর্মালি শুধু যদি ইউজ টু থাকে, সাবজেক্টের পর ডিরেক্ট ইউজ টু, তাহলে পরবর্তী ভার্বকে আমরা প্রেজেন্ট ফর্মে ভি অন ফর্মে বসাই, কোনো রকম চেঞ্জ হয় না ভার্বের, জাস্ট বেসিক ফর্মে বসে। ঠিক আছে, জাস্ট সাবজেক্ট প্লাস ইউজ টু, তারপর ভার্ব থাকলে বেসিক ফর্ম। বাট যদি এই সাবজেক্ট এবং ইউজ টু এর মাঝখানে, সাবজেক্ট প্লাস ইউজ টু এর মাঝখানে গেট বা বি, এমিজারের কেউ, গেট বা বি এদের কেউ যদি থাকে, তাহলে এদের প্রভাবে পরবর্তী ভার্বটা আইএনজি হয়ে যায়। তাইলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, নর্মালি যদি সাবজেক্টের পরে ইউজ টু থাকে তাহলে ভি ওয়ান, বাট যদি এর মাঝখানে অ্যামিজার, ওয়াজ, ওয়ার, বিন বা গেট এরকম কিছু ঢুকে যায় তাহলে এদের প্রভাবে পরবর্তী ভার্বটা আইএনজি হয়ে যায়। ঠিক আছে, যেমন হি ইউজ টু প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন, সাবজেক্ট ইউজ টু, এই জন্য প্লে হয়েছে। আর হি ওয়াজ ইউজ টু, এই ওয়াজের জন্য পরবর্তী এটা প্লেইং হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি এটাও শিখে ফেলবা। দেখো, ওকে, এরপর ক্যান নট বাট, কুড নট বাট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এই রুল তোমরা জানো, ওটা আর বলতেছি না। আচ্ছা, ওকে, এটা একটা ম্যাট কোশ্চেন, এটা একটু দেখো। ম্যাট কোশ্চেন তো তোমাদের জানতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য সেকেন্ড টাইম, দিস ইজ দ্য থার্ড টাইম, এরকম কোনো ক্লজ যদি থাকে কোনো সেন্টেন্সে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। আচ্ছা, সব কিছু ঠিক আছে? একটু জানাও, কে কে আছো একটু দেখি। আচ্ছা, এক্সাম দিতে হলে তোমাকে ওয়েবসাইটে যাইতে হবে। আমাদের ওয়েবসাইটে দেখো তোমাদের সেকশন করা আছে, ওই সেকশন থেকেই এক্সাম দিতে হবে। আচ্ছা, তোমাদের একটা ভিডিও দিয়ে আমি বুঝিয়ে দিব কিভাবে এক্সাম দিবা, নাহলে তোমাদের একটু প্যারা হয়ে যাচ্ছে বুঝতে। আচ্ছা, দেখি আমি একটা ভিডিও দিয়ে দিব স্ক্রিন রেকর্ড করে। তো এখানে দেখো, এইরকম যে কথাগুলো তুমি বলতেছো যে ইট ইজ দ্য ফার্স্ট টাইম ইট হ্যাজ বিন হ্যাপেন্ড, এটা প্রথমবার যে এটা হয়েছে, বা এটা দ্বিতীয়বার যেটা হয়েছে, তো আমি যখন বলতেছি যে এটাই দ্বিতীয়বার যেটা হয়েছে, তাহলে অলরেডি কিন্তু সে কাজটা হয়ে গেছে এবং তোমার মনে আছে যে কাজটা হয়েছে, বেশ ভালোভাবেই মনে আছে। এবং এরকম আমরা যখন বলতেছি যে এটাই দ্বিতীয়বার যে আমার ফোনটা হারাই গেছে, বা এটাই তৃতীয়বার যে আমার ফোন হারাইছে, তাহলে ওই কাজটা হয়ে গেছে এবং তার ফল কিন্তু এখনও বর্তমান আছে, তোমার মনে আছে এবং কষ্ট লাগতেছে, ফোনটা হারাইছে, কষ্ট লাগতেছে। তো এই ক্ষেত্রে যেহেতু তোমার কাজটা হয়ে গেছে এবং ফল বর্তমান আছে, সেই ক্ষেত্রে আমরা কোন টেন্স ব্যবহার করি? প্রেজেন্ট পারফেক্ট। সো এরকম যে কোনো স্টেটমেন্ট, এটা প্রথমবার, এটা দ্বিতীয়বার, এটা তৃতীয়বার, এরকম স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, এটা জানতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ম্যাথ কোশ্চেন। দিস ইজ দ্য থার্ড টাইম মাই ফোন হ্যাজ বিন লস্ট, তাহলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, যদি ফার্স্ট টাইমও হয় তাহলে আই হ্যাভ বিন দেয়ার, আমি সেখানে গিয়েছি, এই ফার্স্ট টাইম। ঠিক আছে, প্রথমবার, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আচ্ছা, এখন আমরা দুইটা টার্ম শিখব। একটা হচ্ছে এজেন্ট, আর একটা হচ্ছে সাবজেক্ট। এজেন্ট মানে কি? কর্ম সম্পাদনকারী, কাজ সম্পাদনকারী, যে কাজ করে, ডুয়ার, ওয়ার্কার। আর সাবজেক্ট মানে সেন্টেন্সের শুরুতে যে বসে থাকবে চুপচাপ, তাকে আমরা সাবজেক্ট বলে থাকি। তো এক্ষেত্রে আমি দুইটা সেন্টেন্সে একটু লিখি। একটা হচ্ছে আই ইট রাইস, আর একটা রাইস ইজ ইটেন বাই মি। এই দুইটা সেন্টেন্স আমি লিখলাম। দুই ক্ষেত্রে তুমি সুন্দরভাবে বলতে পারবা। এটা অবশ্যই সাবজেক্ট হবে। প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট আই, দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট কি? রাইস। কোনো সন্দেহ আছে? না। এখন তোমাকে এজেন্ট খুঁজে বের করতে হবে। এজেন্ট মানে যে কাজটা করছে। এই সেন্টেন্সে ভার্বটা কি? খাওয়া। খাওয়ার কাজটা কে করছে? আমি ভাত খাচ্ছি, তাহলে খাওয়ার কাজটা আমি করছি, আই। তাহলে এখানে এজেন্ট হচ্ছে আই। দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে এজেন্টকে রাইস ইজ ইটেন বাই মি। এখানেও ভার্বটা হচ্ছে খাওয়া। খাওয়ার কাজটা কি করছে? ভাত নিজেকে নিজে খেয়ে ফেলছে, সাবজেক্টে জেগে দেখছো বলে কি এটা এজেন্ট? না,
এখন সেন্টেন্সটা একটু অন্যরকম করে লিখেছি, স্টিল খাওয়ার কাজটা আমি করছি। তো এই জন্য দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে এজেন্ট হচ্ছে আই, দুই ক্ষেত্রে কিন্তু এজেন্ট আই। সো সাবজেক্ট ক্যান বি চেঞ্জড, বাট যখন ভার্বটা সিমিলার কনস্ট্যান্ট থাকে তখন এজেন্ট কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে এজেন্ট এবং সাবজেক্ট একই, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে এজেন্ট অ্যান্ড সাবজেক্ট একই না। এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। যদি এজেন্ট যে সেই সাবজেক্ট হয় সেইটা অ্যাক্টিভ ভয়েসে লিখতে হয়, আর যদি এজেন্ট অ্যান্ড সাবজেক্ট ডিফারেন্ট হয় তখন সেটা প্যাসিভ ভয়েসে লিখতে হয়। তাহলে মনে থাকবে কখন অ্যাক্টিভ এবং কখন প্যাসিভ হবে। এজেন্ট যে সেই সাবজেক্ট সেই কাজ করছে তাহলে অ্যাক্টিভ, যদি সেটা না হয় তাহলে সেটা প্যাসিভ। তাহলে এটা দেখেই আমরা চিনতে পারবো একটা সেন্টেন্স আমরা অ্যাক্টিভে লিখবো নাকি প্যাসিভে। এটা আমরা একটু পর প্র্যাকটিসের মধ্যে দেখব, ঠিক আছে? আচ্ছা, এরপর ওকে, এখন আসো আমরা এতক্ষণ রাইট ফর্ম অফ ভার্বের বেসিক রুল দেখতেছিলাম, এখন কিছু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখবো। সাবজেক্ট কিভাবে ভার্বকে ডিটারমাইন করে সেই জিনিসটা এখন একটু দেখবো। ওকে, প্রথমটা খুবই কমনলি তোমাদের পরীক্ষাতে আসে, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, অ্যান্ড নট, নট অনলি, টুগেদার উইথ, অ্যামং উইথ, অ্যালং উইথ। এর মধ্যে সব থেকে কমনলি আসে অ্যাজ ওয়েল অ্যাজ। আমি একটু দাগাই দিই, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্প্যানিড বাই, অ্যাকম্প্যানিড উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ। এইগুলো বেশি আসে, যে অমুক অমুকের সাথে অমুক। প্রত্যেকটার অর্থ কিন্তু এরকম যে অমুক তার সাথে অমুক এই কাজটা করছে বা এই যাচ্ছে, কিছু একটা হচ্ছে, মানে একটা ঘটনা ঘটতেছে, এরকম বোঝাই। তো এই ক্ষেত্রে আমরা ভার্ব ডিটারমাইন কে করবে, অমুক তার সাথে অমুক, প্রথমের যে অমুক, প্রথমের অমুক ভার্বটাকে ডিটারমাইন করে। তাহলে এখানে এক্সাম্পল দেখো, আই অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ড্যাশ দেয়ার। ভার্বটা কি হবে, অ্যাজ ওয়েল অ্যাজ, মানে আমি যাচ্ছিলাম বা আমি ছিলাম তার সাথে রহিমও ছিল। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে আমি ছিলাম সেখানে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমার সাথে রহিমও ছিল। তাহলে আসলে এখানে সাবজেক্টটা কিন্তু প্রথমে, হ্যাঁ, আর দ্বিতীয়টা জাস্ট অ্যাডিশন, ইন অ্যাডিশন আমরা যোগ করি যে আমি আছি তার সাথে রহিমও আছে। রহিম সেকেন্ডারি জিনিস, বা এখানে পরবর্তীতে যে থাকে সে সেকেন্ডারি। তাহলে এই অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্প্যানিড বাই, অ্যাকম্প্যানিড উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এগুলার সাথে যে ভার্বটা হবে সেটা অবশ্যই প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে আই এর জন্য কিন্তু এখানে অ্যাম হয়েছে, ঠিক আছে? আবার দেখো, জান্নাত অ্যালং উইথ হার ব্রাদার্স ড্যাশ মেরিটোরিয়াস। এখানে অ্যাকচুয়াল সাবজেক্ট জান্নাত, জান্নাত মেরিটোরিয়াস, এবং পরবর্তীতে বলছে তার সাথে তার ভাইরাও মেধাবী। তাহলে এখানে ভার্বটা কিন্তু জান্নাত অনুযায়ী হয়েছে, এর জন্য ইজ হয়েছে। এখানে আবার হার ব্রাদার্স দেখে বলো না যে জান্নাতও আছে, অনেকগুলো ভাইও আছে, সব মিলে প্লুরাল, প্লুরালের প্লুরাল, তাহলে আর দিয়ে দিব, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? এটা পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। আশা করি ক্লিয়ার। বুঝতেছেন আপনারা নাকি শুধু তাকাই আছেন? ওকে, এরপর আসো আমরা পরের পেজে যাই। আচ্ছা, এখন দেখো আমরা অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই এগুলো না, শুধু অ্যান্ড দিয়ে যুক্ত করব, যে আই অ্যান্ড রহিম ড্যাশ দেয়ার। তখন কি হবে, অ্যান্ড মানে এবং, আমি এবং সে। তো যখন আমি বলতেছি আমি এবং সে, তখন কিন্তু এরকম কারোর প্রায়োরিটি বোঝাচ্ছে না যে প্রথম জনের প্রায়োরিটি আছে। তো এরকম ক্ষেত্রে সাইফুল এবং শামীম দুইজন, 1+1, দুইজনের গুরুত্ব সমান। 1+1 কত হয় বলো, 2 হয়। তো নর্মালি আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি, বাট যদি প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। এজন্য যদি অ্যান্ড দিয়ে দুইটা সিঙ্গুলার সাবজেক্টও যুক্ত থাকে বা প্লুরাল, সিঙ্গুলার থাকলে 1 আর 1 2, যদি প্লুরাল প্লুরাল যুক্ত হয় তাহলে তো 2 2 4 হবে। আবার যদি সিঙ্গুলার প্লুরাল থাকে 2 আর 1 3 হবে। তো সব ক্ষেত্রেই অ্যান্ড দিয়ে দুইটা জিনিস যুক্ত থাকলে, জিনিস দুইটা ডিফারেন্ট হইলে আমরা ভার্বটা প্লুরাল ব্যবহার করি। এই জন্য এখানে দেখো হ্যাভ ডান হয়েছে, সাইফুল অ্যান্ড শামিল হ্যাভ ডান দেয়ার ওয়ার্কস, ঠিক আছে? ওকে, এরপর আসো, এটাও তোমাদের প্রচুর পরিমাণে আসে, অন অফ, ইচ অফ, নিদার অফ, ইদার অফ, দ্য নাম্বার অফ, কোয়ালিটি অফ। এর মধ্যে অন অফটা সব থেকে কমনলি আসে। এইগুলার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, এগুলোর সাথে যে নাউনটা বসে, নাউনটা প্লুরাল হয়। তাহলে এদের সাথে যে নাউন বা প্রোনাউনটা বসে সেইটা, নাউন বা প্রোনাউনটা প্লুরাল হয়, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। যেমন কীরকম, অন অফ মাই ফ্রেন্ডস ইজ প্রেজেন্ট। একটু লিখি, অন অফটা যেহেতু প্রচুর আসে, অন অফ মাই FRIENDS ফ্রেন্ডস ইজ প্রেজেন্ট। এখানে রুলটা কি বলেছি, সবগুলোর ক্ষেত্রে একই, নিদার অফ, ইদার অফ, অন অফ, ইচ অফ।
এখানে যে এই নাউনটা হচ্ছে, এই নাউনটা প্লুরাল হবে বাট ভার্বটা সিঙ্গুলার হবে। দেখতে উইয়ার্ড না যে এটা প্লুরাল বাট এটা ইজ হচ্ছে কীরকম কি। এখানে দেখো কনসেপ্টটা কীরকম, অন অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে একজন, বন্ধু কয়জন, মোর দ্যান ওয়ান, একের অধিক, যেহেতু একের অধিক বন্ধু এই জন্য এখানে ফ্রেন্ডস হয়েছে। বাট এখানে অ্যাকচুয়াল সাবজেক্টটা কি, ওই বন্ধুদের মধ্যে একজন, ওয়ান, এই অনের জন্য পরবর্তী ভার্বটা সিঙ্গুলার হয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে রুল। তাহলে এই অন অফের রুলটা মনে রাখবা, এখানে যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটা প্লুরাল হবে বাট ভার্বটা সিঙ্গুলার। কেন? কারণ অন দিয়ে একজনকে বোঝাচ্ছে বলে ভার্ব সিঙ্গুলার, বাট এটা বড় একটা সাবসেট যার মধ্যে অনেক বন্ধু আছে, এই জন্য এটা প্লুরাল। ঠিক আছে, আচ্ছা এটাও পরীক্ষাতে আসে, আ মেনি আর মেনি এ। জাস্ট এই ক্ষেত্রে আমরা মনে রাখবো মেনি পর্যন্ত ঢাকা, মেনি পর্যন্ত ঢেকে দিব। এখন দেখো প্রথম সেন্টেন্সে আছে আ গার্ল ইজ প্রেজেন্ট হবে নাকি আর প্রেজেন্ট হবে? অবশ্যই ইজ প্রেজেন্ট হবে। আর গার্লস ইজ প্রেজেন্ট নাকি আর প্রেজেন্ট হবে? আর প্রেজেন্ট হবে। এটাই হচ্ছে রুল। তুমি মেনি পর্যন্ত ঢেকে দিবা, ঢেকে দেওয়ার পর যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী তুমি ভার্বটা দিবা। সো এখানে অ্যাকচুয়াল রুলটা হচ্ছে, অ্যাকচুয়াল রুলটা যদি জিজ্ঞেস করো, রে মুছা যায় না কেন, অ্যাকচুয়াল রুলটা তুমি যদি জিজ্ঞেস করো, অ্যাকচুয়াল রুলটা হচ্ছে মেনি এর সাথে সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব হয়, আর আ মেনির সাথে প্লুরাল সাবজেক্ট অ্যান্ড প্লুরাল ভার্ব হয়। হ্যাঁ, বাট আমার কাছে শর্টকাট, তুমি জাস্ট মেনি পর্যন্ত ঢেকে দাও, দিলে যেটা অবশিষ্ট থাকে সেই অনুযায়ী আমরা ভার্বটা দিব। ঠিক আছে, ওকে। এরপর আসো, এটাও পরীক্ষাতে আসে, দা নাম্বার অফ আর আ নাম্বার অফ। দা নাম্বার অফ অ্যান্ড আ নাম্বার অফ, আ নাম্বার অফ আর দা নাম্বার অফ। জাস্ট এতটুকু মনে রাখো, দা নাম্বার অফ এর সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়, আর আ নাম্বার অফ এর সাথে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। যদিও আমি আ বলছি তারপরও প্লুরাল ভার্ব, আর যদি এখানে দা বলতেছি তবে এখানে সিঙ্গুলার ভার্ব। জাস্ট এতটুকু মনে রাখো, দা নাম্বার অফ এর সাথে সিঙ্গুলার ভার্ব, আ নাম্বার অফ এর সাথে একটু কন্ট্রাডিক্টরি আ বলছি তারপরে প্লুরাল ভার্ব। এক্সাম্পল, আ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ অলরেডি সাবমিটেড, এ সত্ত্বেও এখানে হ্যাভ দিয়েছি। আর দা নাম্বার অফ স্টুডেন্টস পার্টিসিপেটিং ইন দ্য গেম ওয়াজ 50। ঠিক আছে, তাহলে কি বললাম দেখো, আ নাম্বার অফ, আবার বলো, আ নাম্বার অফ এর সাথে আ থাকা সত্ত্বেও প্লুরাল ভার্ব, আর দা নাম্বার অফ এর সাথে দা থাকা সত্ত্বেও, বড় ওয়ার্ড থাকা সত্ত্বেও সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, ওকে, আশা করি বুঝেছ। আচ্ছা, এরপর আসো পরের রুলে যাই। আচ্ছা, এই রুলটাও প্রচুর আসে, বিসিএস এ আসে, ম্যান্ডেটে আসে। বিসিএস এ মেবি সব থেকে বেশি আসে। 1/3, 1/4, 2/5, 2/3, এই যে ফ্রেজগুলো আছে, যে এইটার 1/4, 1/3, অর্ধেক, এই যে ফ্রেজগুলো আছে, এই ফ্রেজগুলো কখনো ভার্ব ডিটারমাইন করতে পারে না। ভার্ব ডিটারমাইন করে 1/3 দিয়ে তুমি কোন জিনিসের 1/3কে বোঝাচ্ছ ওই জিনিসটা। মানে কি, 2/3 অফ দ্য চিলড্রেন আর প্রেজেন্ট ইন দ্য ফাংশন। 2/3 কিছুই না, কারণ দেখো 2/3 অফ দ্য ওয়াটার হ্যাজ বিন ফ্লোন, এখানে 2/3 এর পরে হ্যাজ হয়েছে, এখানে আর হয়েছে। কারণ কি, এক জায়গায় সিঙ্গুলার এক জায়গায় প্লুরাল, কারণ 2/3 কোনোভাবেই ভার্বকে ডিটারমাইন করে না। ভার্বকে ডিটারমাইন কে করবে? পরবর্তীতে এই 2/3 কিসের 2/3, যে জিনিসটাকে তুমি মিন করছো সেই জিনিসটা। সো চিলড্রেন যেহেতু প্লুরাল, এই জন্য ভার্বটা প্লুরাল হয়েছে। আর ওয়াটার আনকাউন্টেবল যে কোনো নাউনে কিন্তু সিঙ্গুলার, সো ওয়াটার যেহেতু আনকাউন্টেবল অ্যান্ড সিঙ্গুলার, এই জন্য এখানে হ্যাজ হয়েছে। তাহলে এখানের রুলটা কি, 1/3, 2/3, 1/4, 1/5 এইগুলোর ক্ষেত্রে যে বস্তুকে বোঝানো হয় এগুলো দিয়ে, ওই বস্তু সিঙ্গুলার হইলে ভার্ব সিঙ্গুলার, বস্তু প্লুরাল হইলে ভার্ব প্লুরাল। ঠিক আছে, এবং এখানে একটা জিনিস দেখো, চিলড্রেন যে প্লুরাল, এটা কি জানো? চিলড্রেনের সিঙ্গুলার কি বলো তো, দেখি একটু বলো, কমেন্টে একটু জানাও। চিলড্রেন এই ওয়ার্ডটার সিঙ্গুলার কি হবে, এটা একটু জানাও। আর একটা কথা একটু বলি, যে কোনো আনকাউন্টেবল নাউন কিন্তু সিঙ্গুলার। আনকাউন্টেবল যে কোনো নাউন সিঙ্গুলার, যে জিনিস গোনা যায় না তার একটা কি আর দুইটা কি। যেমন হচ্ছে পানি, গোনাই যায় না, একটা পানি কি আর দুইটা পানি কি, একাধিক পানি কীভাবে আমি কাউন্ট করবো। তারপরে হচ্ছে পানি, যে কোনো খাওয়ার জিনিস, যেমন হচ্ছে চাল, ডাল, আটা, ময়দা, সোনা, রূপা, লোহা, এই জিনিসগুলো গোনাই যায় না। তাইলে এই যে জিনিসগুলো তুমি দেখতেছো, এরা অলওয়েজ আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল মানে সিঙ্গুলার। ওকে, আচ্ছা এখন আমাকে বলো, চিলড্রেনের সিঙ্গুলার ফর্ম কি হবে?
বলো বলো দ্রুত। চাইল্ড, এই তো। রায়হান হোসাইন বলতেছো, ফাহমিদা ইসলাম বলেছো, শাহিদা আক্তার বলেছো, সুমাইয়া আক্তার বলেছো, জেনিফা তাসনিম, নুসরাত জাহান, থ্যাংক ইউ সো মাচ। চাইল্ড কিন্তু সিঙ্গুলার ফর্ম, ওকে। আর প্লুরাল ফর্ম কি হবে? চিলড্রেন, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, সাইমা ইসলামও বলেছো। থ্যাংক ইউ সো মাচ যারা আসো এবং রেসপন্স করছো, তাদের অসংখ্য ধন্যবাদ। এখন রোজা রমজানের মাসেও রাত জেগে কষ্ট করে ক্লাস করার জন্য। ওকে, গেল এটা তাহলে। এরপর আমরা পরের রুলে যাই। ও আচ্ছা, এখানে একটা জিনিস একটু দেখিও। আমি একটু কয়েকটা অপশন লিখি, একটু বলো তো কোনটা সঠিক। 1 নম্বর হচ্ছে, এটাও পরীক্ষাতে আসে, 1/3। কোনটা কোনটা সঠিক সেই পয়েন্টগুলো একটু লিখবা। 1/3, 2/3, তারপরে 2/3। যে কয়টা সঠিক, 1 2 3 4 মধ্যে যে দুইটা তোমার বাজে, 4টা তোমার বাজে, একটা তোমার সঠিক মনে হয় যেগুলা, সেগুলো একটু লিখে ফেলো, কমেন্টে লিখে ফেলো, যে যেগুলো সঠিক মনে হচ্ছে সেটা লিখো। ঠিক আছে, লিখতে থাকো। আমি একটু বলি, দেখো এখানে 1 সিঙ্গুলার না, সিঙ্গুলার বলে এর সাথে থার্ড হবে, কখনো থার্ডস হবে না। 2 প্লুরাল না, তাহলে এর সাথে এই জন্য প্লুরাল নাউন থার্ডস হবে, থার্ড হবে না। তাহলে এখানে 1/3 সঠিক, কিন্তু 2 এর ক্ষেত্রে থার্ড না, কিন্তু 2/3 সঠিক। অর্থাৎ এইখানে যদি শুধু 1 থাকে, সেই ক্ষেত্রে এখানে থার্ড হোক, ফোর্থ হোক, যাই হোক সিঙ্গুলার হবে। আদারওয়াইজ 2 3 4 5 প্লুরালের ক্ষেত্রে থার্ডস, ফোর্থস, ফিফথস প্লুরাল নাউন হবে এখানটাতে। ঠিক আছে, প্লুরাল কোয়ান্টিফায়ার হবে। ওকে, 2 আর 4 সঠিক। 2টা না রে, 2টা সঠিক না, 1 এর সাথে থার্ডস হবে না, 1/3 হবে। ঠিক আছে, কেন আমি রিজনটা বলে দিয়েছি। এখানে সঠিক হচ্ছে 1 and 4। ওকে, 1 and 4 সঠিক। কে কে বলেছো? শাহিদা আক্তার বলেছো, রায়হান হোসেন বলেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ রেসপন্স করছো যারা। আচ্ছা, এরপর দেখো আরও কিছু স্টার্টিংয়ের সাবজেক্ট আছে বা সাবজেক্টের কোয়ান্টিফায়ার আছে, যারা থাকলে ভার্ব প্লুরাল হয়। যেমন বোথ, বোথ মানে উভয়ই, তাইলে মোর দ্যান ওয়ান, দুইজনকে বোঝাচ্ছে, প্লুরাল হবে। ফিউ মানে কিছু, কিছু কম, সংখ্যাটা কম বাট একের বেশি, তাহলে ফিউ এর ক্ষেত্রে একের বেশি যেহেতু, তাহলে আমরা প্লুরাল ভার্ব করব। ফিউয়ার তুলনামূলক কম বাট একের বেশি, প্লুরাল। সাম কিছু, কিছু সংখ্যক, এটাও প্লুরাল করবো। সেভারাল নির্দিষ্ট কিছু সংখ্যক, প্লুরাল। আদার্স, দ্য রেস্ট অবশিষ্ট অংশ। এই যে জিনিসগুলো দেখতেছো সবই একাধিক বুঝাচ্ছে, সো এই ক্ষেত্রে আমরা ভার্বটা প্লুরাল করব। ঠিক আছে, কেন সেটা অলরেডি বলেছি। এরপর আসো পেয়ার নাউনটা আমাদের একটু জানতে হবে। পেয়ার নাউন মানে জোড়া নাউন। জোড়া নাউনটা কিরকম বলো তো? জোড়া নাউনটা হচ্ছে একটা চশমা, এক ডান্টিওয়ালা চশমা দেখছো কেউ? একটা কাঁচি, একটা কাঁচি, একটা চশমা, তারপরে ধরো একটা প্যান্ট। এই যে জিনিসগুলো তোমাকে আমি দেখাইলাম, প্রত্যেকের দেখো 2টা করে সিমিলার একই অংশ। একটা চশমার 2টা গোল গোল গ্লাস, একটা পাজামার 2টা পা, একটা কাচের 2টা সিজারিং পার্ট। তাহলে এই যে জিনিসগুলো তুমি দেখতেছো, এগুলো সবসময় জোড়ায় জোড়ায় থাকে, কখনো আলাদা থাকতে পারে না। এই নাউনগুলোকে আমরা পেয়ার নাউন বলে থাকি। কি বলে থাকি? পেয়ার নাউন। তো এই পেয়ার নাউনগুলোর ক্ষেত্রে 2টা রুল আছে, পরীক্ষাতে এসেছে, এটা একটু মনে রাখতে হবে। পেয়ার নাউনগুলো তুমি যখন নাউনে লিখবা তখন সবসময় প্লুরালে লিখবা। যেমন প্যান্ট লেখা যাবে না, প্যান্টস লিখতে হবে। সিজার লেখা যাবে না, সিজার্স লিখতে হবে। গ্লাস লেখা যাবে না, গ্লাসেস লিখতে হবে। তাহলে সবসময় এদেরকে তুমি এরকম প্লুরাল ফর্মে লিখবা। ওকে, এটা নিয়ে সমস্যা নেই। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এরা নর্মালি যেহেতু জোড়ায় জোড়ায় থাকে, ওরা সবসময় প্লুরাল ভার্ব নেয়। প্লুরাল ভার্ব কীরকম? প্লুরাল ভার্ব মানে দেখো, নর্মালি যখন তুমি লিখতেছো দিস সিজার্স ড্যাশ ব্ল্যান্ড আর ব্ল্যান্ড, বিকজ 2টা জিনিস একসাথে আছে। কিন্তু তুমি যখন বলবা আ পেয়ার অফ সিজার্স, বা এরকম তুমি অন্যভাবেও বলবা আ পেয়ার বা ওয়ান পেয়ার, তখন আ পেয়ার বা ওয়ান পেয়ার যদি এক জোড়া বলো, তখন এই জিনিসটার আলাদা বোঝাচ্ছে না, 2টা মিলে একটা ইউনিট বোঝাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমরা ভার্বটা সিঙ্গুলার করি। আবার 2 পেয়ারস হইলে কিন্তু ভার্ব প্লুরাল হবে। জাস্ট তাহলে একটা জিনিস মনে রাখবা, যে এরকম যখন পেয়ার নাউন থাকবে
তাহলে যদি এ পেয়ার বা ওয়ান পেয়ার থাকে তবেই কেবলমাত্র সিঙ্গুলার ভার্ব হবে। একটা ইউনিট, এক জোড়া একটা ইউনিট বোঝাচ্ছে। কানের দুল, আমরা বলি না এক জোড়া কানের দুল কিনছি, ওটা দুইটা দুল না তো, অ্যাকচুয়ালি একটা, মানে একটা সেট। তাহলে এরকম ক্ষেত্রে আমরা বলতেছি যদি শুধু ওয়ান পেয়ার বা এ পেয়ার থাকে ভার্ব সিঙ্গুলার, আদারওয়াইজ সমস্ত ক্ষেত্রে ভার্ব প্লুরাল হবে। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, আশা করি বুঝছো। আবার একটু চিন্তা করো, কারণ এটা পরীক্ষাতে আসছে। চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো। আচ্ছা, আশা করি বুঝছো। আর না বুঝলে আমরা তো আছি গ্রুপে, জিজ্ঞেস করে নেবা। আচ্ছা, এটা আমার ইম্পর্টেন্ট। এরপর আসো আমরা নাউনের মাল্টিচিউডটা একটু দেখি কিরকম। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কি জিনিস তোমরা জানো যে অনেকগুলো জিনিস একসাথে থেকে যখন একটা ইউনিট হিসেবে কাজ করে তখন সেটাকে আমরা কালেকটিভ নাউন বলি। যেমন কমিটি, অনেক পার্সন একসাথে থাকে। মিটিং, অনেকজন একসাথে থাকে। ক্যাটল, অনেক গবাদি পশু একসাথে থাকে। এই যে প্রাইড, ঝাঁক, এই যে শব্দগুলো, মাহফিল, এই যে শব্দগুলো, টিম, ক্লাস, ক্লাস মানে কিন্তু এখানে আমি এবং সকল স্টুডেন্ট সব মিলেই ক্লাস। তাহলে এই যে শব্দগুলো তুমি দেখতেছো কমনলি ব্যবহার করা হয়। জুরি, বিচারক সভা। তো আর্মি, যেগুলো পরীক্ষাতে আসে। কোম্পানি, ফ্যামিলি, কাউন্সিল, এই যে শব্দগুলো পরীক্ষাতে আসে, এইগুলো সবই একটা জিনিসের মধ্যে, একের ভেতর সব কি গাইডের উপর লেখা থাকতো না, একের মধ্যে অনেকে আছে। সো এগুলো কালেকটিভ নাউন, অনেকগুলো জিনিসের কালেকশন। এই যে কালেকটিভ নাউনগুলা সে যখন ভার্ব নেবে আমরা একটা ইউনিট হিসেবে চিন্তা করব। এই সব জিনিসগুলোকে একটা ইউনিট হিসেবে চিন্তা করবো। একটা ইউনিট মানে অনেকগুলো জিনিস বাট একসাথে একটা বক্সে আছে ধরো। সো একটা ইউনিট যেহেতু সে সিঙ্গুলার ভার্ব নেবে নর্মালি যদি একটা বক্সে থাকে। কিন্তু কিছু ক্ষেত্রে যেমন দেখো একটা কমিটি, ঠিক আছে, কমিটির মধ্যে আলোচনা চলতেছে, সবাই আলোচনা চলতেছে যে হ্যাঁ ভোট দিব নাকি না ভোট দিব। তাহলে সবাই যদি বলে আমি হ্যাঁ ভোট দিব, আমরা 10 জন আছে সবাই হ্যাঁ ভোট দিব, তাহলে সবাই কিন্তু একটা বক্সে ভরে ফেলা যায়। তো বক্স কয়টা? একটা, সবার সিদ্ধান্ত একই, সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হবে। বাট যদি এমন হয় যে 5 জন বলতেছে হ্যাঁ ভোট দিব, 5 জন বলতেছে না ভোট দিব, তখন কি তুমি এক বক্সে সবাইকে ভরতে পারবা? পারবা না, তখন বক্স দুইটা করতে হবে। তাহলে এখন বক্স কয়টা? দুইটা। সিদ্ধান্ত আলাদা হইলে কালেকটিভ নাউন প্লুরাল হয়। এটাই হচ্ছে মাল্টিটিউড অফ নাউন। কি বললাম, কালেকটিভ নাউনের ক্ষেত্রে নর্মালি সবাই যদি একই সিদ্ধান্ত দেয়, একই কথা বলে, তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়। বাট যদি আলাদা কথা বলে, আলাদা সিদ্ধান্ত দেয়, সেক্ষেত্রে ভার্বটা প্লুরাল হয়। ঠিক আছে? যেমন দেখো, দ্য জুরি ওয়াজ ইন দ্য সেম অপিনিয়ন, যখন অপিনিয়ন সেম ছিল তখন ভার্বটা সিঙ্গুলার হয়েছিল, সবাই একই সিদ্ধান্ত দিচ্ছিল, একই বক্সে ফেলা যাচ্ছিল। বাট যখন ডিভাইডেড হয়ে গেল তাদের অপিনিয়নে, তখন এটা প্লুরাল হয়ে গেল। ঠিক আছে? এটা কি ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন এই জিনিসটা একটু দেখো। আমরা জানি এক হচ্ছে সিঙ্গুলার, দুই প্লুরাল। এখন আমাকে বলো এটা সিঙ্গুলার এটা প্লুরাল আমি বুঝলাম, কিন্তু যদি আমি দেড় বলি, দেড় 1.5, তাহলে এইটা সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা একটু কমেন্ট করে জানাও দ্রুত। এক সিঙ্গুলার, দুই প্লুরাল, বাট যদি দেড় বলি, দেড় সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা একটু কমেন্ট করে জানাও দ্রুত দ্রুত। আচ্ছা, তাহলে প্লুরাল বলতেছো। আমরা সিঙ্গুলার প্লুরালের সঙ্গে কি বলি বলো তো? কোনো শব্দ দিয়ে যদি দুই বা ততোধিক কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায়, দুই বা ততোধিক, তাহলে সেটাকে প্লুরাল বলি। এখানে অ্যাকচুয়ালি যতক্ষণ না তুমি দুইয়ে রিচ করতে পারছো ততক্ষণ কিন্তু সে সিঙ্গুলার থাকে, বুঝছো? প্লুরাল না সিঙ্গুলার হবে। দেড় শব্দটা যতক্ষণ না তুমি দুইয়ে রিচ করতে পারছো, 1.9 যদি পুলিং দিয়েও রাখো তাহলেও সে সিঙ্গুলার। যতক্ষণ না দুইয়ে রিচ করছে ততক্ষণ পর্যন্ত সিঙ্গুলার। তাহলে 1.5 লেমনস ওয়াজ ইটেন হবে না ওয়ার ইটেন হবে? অবশ্যই ওয়াজ ইটেন হবে, কিন্তু এখানটাতে লেমনকে সম্মান দেওয়ার জন্য যেহেতু ডাবল আছে, একের বেশি আছে, এই জন্য এখানে নাউনটা প্লুরাল লিখতে হয়। নাউনটা প্লুরাল বাট ভার্বটা সিঙ্গুলার হবে। ঠিক আছে? বুঝছো কি? নাউন যেটা, নাউনটা সিঙ্গুলার হবে কিন্তু ভার্বটা প্লুরাল হবে। সরি, নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। এটা কি বুঝছো? দুইয়ের থেকেই আমরা প্লুরাল কাউন্ট শুরু করব, তার আগ পর্যন্ত সিঙ্গুলার। এটা মাথায় ঢুকায় নাও। আচ্ছা, ইউটিউবেও কয়জন ক্লাস করছে?
ওকে, এরপর আমরা পরে আসি, এটাও বেশি ইম্পর্টেন্ট একটা রুল। দেখো আমরা খুব কনফিউজ হইতাম, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস নাকি উইন্স দ্য রেস, আরেকটা কি ছিল টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান নাকি ওয়েটস ফর নান। এক জায়গায় আমরা উইন্স দ্য রেস বলি, এক জায়গায় ওয়েট ফর নান বলি, এর কারণ কি? তো এই ক্ষেত্রে সাবজেক্ট যে জিনিসটাকে ইন্ডিকেট করছে, অ্যান্ড দিয়ে যুক্ত দুইটা জিনিস যদি একই জিনিসকে ইন্ডিকেট করে সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হয়, যদি ডিফারেন্ট জিনিসকে ইন্ডিকেট করে সেক্ষেত্রে ভার্ব প্লুরাল হয়। কীরকম? তুমি বলছো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তো এখানে স্লো অ্যান্ড স্টেডি মানে কি? স্লো কিন্তু স্টেডি, ধীর কিন্তু স্থির, একটানা চলতেছে। এখানে এই লাইনটা কোথা থেকে আসছে? সেই খরগোশ কচ্ছপের গল্প থেকে আসছে। এই স্লো অ্যান্ড স্টেডি দুইটা শব্দই কিন্তু কচ্ছপকে বোঝাচ্ছে। সো জিনিসটা আসলে একটা প্রাণীকে বোঝাচ্ছে, একটা জিনিসকে বোঝাচ্ছে, একটা জিনিসের দুইটা গুণকে বোঝাচ্ছে। যেহেতু একটা জিনিস, এই জন্য এখানটাতে আমরা কি করব? এই জায়গাতে অবশ্যই 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 অবশ্যই, মানে কতবার অবশ্যই বলবো, অবশ্যই আমরা ভার্বটাকে সিঙ্গুলার রাখবো। ঠিক আছে? কিন্তু তুমি বলছো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এক জিনিস আর স্রোত আর এক জিনিস, দুইটা কখনোই একজনের সাথে আরেকজন মিশে না, আলাদা জিনিস। এজন্য এই ক্ষেত্রে আমরা ভার্বটা প্লুরাল করব। ঠিক আছে? ওকে, এইটা গেল একটা বেসিক জিনিস। এরপর আরও কিছু জিনিস দেখো, রাইস অ্যান্ড কারি। আচ্ছা, রাইস অ্যান্ড কারি না বলে ব্রেড অ্যান্ড বাটার বলি। ঠিক আছে? এখন দেখো দুইটা সেন্টেন্স, ধরো আমার বাবা বাজার থেকে ব্রেড এবং বাটার কিনে নিয়ে আসলো, এই একটা সেন্টেন্স। আর একটা হচ্ছে ব্রেড এবং বাটার আমার প্রিয় খাবার। এই দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে কখনো ব্রেড অ্যান্ড বাটার সিঙ্গুলার হবে, কখনো প্লুরাল হবে। তো দেখো আমরা যখন খাওয়ার টেবিলে বসে ব্রেড অ্যান্ড বাটার খাচ্ছি তখন কি করি? নর্মালি ব্রেডের উপর বাটারটা স্প্রেড করি, তারপর সেটা খাই। তো যখন বাটার অ্যান্ড ব্রেড একসাথে মিলেমিশে একাকার, তোমাকে আমি দিলাম রুটিতে বাটার লাগিয়ে, তাহলে এটা কিন্তু একটা জিনিস, একটা ইউনিট। যদিও দুইটা জিনিসের মিক্সচারে তৈরি হয়েছে, জিনিসটা এখন একটা। এই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে সাবজেক্টটা, এটাকে সিঙ্গুলার বলবো। বাট তোমার বাবা যখন বাজার থেকে ব্রেড অ্যান্ড বাটার কিনছে, তখন কিভাবে কিনেছে? বাটার কিনে নিয়ে আসছে হয়তো এক চাঙ্ক, আর এক হাফ পাউন্ড বা 1 পাউন্ড রুটি কিনে নিয়ে আসছে, ব্রেড কিনে আনছে, তখন কিন্তু আলাদাভাবে কিনেছে। তাইলে তখন দুইটা জিনিস আলাদা, তখন ওটা প্লুরাল হবে। আবার ধরো তুমি বলতেছো আমার সকালে আমি ব্রাশ এবং টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেছি, দাঁত পরিষ্কার করেছি। তুমি যখন এভাবে বলতেছো যে তুমি দাঁত পরিষ্কার করেছো ব্রাশ অ্যান্ড টুথপেস্ট দিয়ে, তাইলে ব্রাশের মধ্যে টুথপেস্ট লাগিয়ে পরিষ্কার করেছো, দুইটা মিলে একটা জিনিস হয়ে যাচ্ছে, তখন ওইটা সিঙ্গুলার ভার্ব হবে। বাট তুমি যখন বাজার থেকে বলতেছো বাজার থেকে আমি ব্রাশ অ্যান্ড টুথপেস্ট এনেছিলাম, তখন দুইটা আলাদা করে কিনেছো না। দোকানদার যে বলছো যে এই ব্রাশে একটু আমার একটু টুথপেস্ট লাগাই দাও তো, বেশি টাকা নেই টুথপেস্ট কেনার, এরকম বলছো না, আলাদা করে কিনেছো। সেই ক্ষেত্রে ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। ওকে, আবার মনে করো রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ফুড না আর মাই ফেভারিট ফুড। আমরা রাইস এবং কারি মেখে, ভাতের সাথে তরকারি মেখে খাই, দুইটা মিলে একাকার হয়ে একসাথে হয়ে যায়, তখন এটা সিঙ্গুলার ভার্ব নাই। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আশা করি বুঝছো, আশা করি বুঝছো। এই যে রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ফুড, দুইটা আমি মেখে খাচ্ছি। ব্রেড অ্যান্ড বাটার দ্যাট আই বট ফ্রম দ্য শপ ওয়াজ ফ্রেশ হবে না ওয়ার ফ্রেশ হবে? বাজার থেকে তুমি যেটা কিনেছো অবশ্যই আলাদা কিনেছো দুইটা, তাহলে এইখানটাতে ওয়ার হবে, আলাদা জিনিস। ঠিক আছে? আশা করি বুঝেছো। আচ্ছা, ওকে, এখন এই জিনিসটা একটু দেখো, নো বা নেভার। আমরা নর্মালি সিঙ্গুলারের ক্ষেত্রে কি বলি? নো বা নান। সিঙ্গুলার এক হইলে সিঙ্গুলার, আর যদি কিছু নাই হয়, আমি ভাবতাম এক মানে সিঙ্গুলার, আর যদি কিছুই নাই মানে নাথিং, তাহলে সেটা তো আরও সিঙ্গুলার হওয়ার কথা। বাট গ্রামারে এসে দেখলাম যে না, নাথিং জিনিসটাও প্লুরাল হয়। কি এক বিপদ দেখো, এক সিঙ্গুলার বাট নাথিং কিছুই না, সেটা আবার প্লুরাল, মানে ওষুধ থেকে মশি বড়, এরকম একটা ব্যাপার, বুঝছো? তো এখানে যে ব্যাপারটা হয়, নো বা নান থাকলে আমরা পরবর্তীতে যে নাউনটা থাকে, নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, নাউন যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে, এটাই নিয়ম। যেমন দেখো, নো নিউজ ইজ গুড নিউজ। তো এখানে নিউজ এটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল কোনগুলো সেগুলো আমরা পার্টস অফ স্পিচে মুখস্থ করবো, আপাতত মনে রাখো নো নিউজ ইজ গুড নিউজ। যেহেতু নিউজটা আনকাউন্টেবল সিঙ্গুলার, এই জন্য এখানে ইজ হয়েছে। দ্যার আর নো লেসন্স টুডে, কোন জিনিসটাকে বোঝাচ্ছে? নো দিয়ে লেসন্সকে, এই যে লেসন্স যেহেতু প্লুরাল, এই জন্য এখানে আর হয়েছে। ঠিক আছে? তাইলে নো বা নান কিছু না, তারপরেও সেটা প্লুরাল হইতে পারে, আবার সিঙ্গুলারও হইতে পারে। সিঙ্গুলার সাবজেক্ট বা সিঙ্গুলার নাউন হইলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন বা প্লুরাল নাম্বার হইলে প্লুরাল ভার্ব। ঠিক আছে? ওকে, এরপর পরে যাই। ওকে, এরপর এই জিনিসটা তোমরা কমনলি দেখে থাকো। ওকে, যে দেখো দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি বা দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, জাস্ট একদম কমন জিনিস।
এখানে যদি দা দুইটা থাকে ভার্ব প্লুরাল হবে। দা দুইটা থাকলে দুইজন ব্যক্তিকে দা, এখানে সম্মানসূচক দা। দা কেন ব্যবহার করা হয়? এখানে সম্মান প্রদর্শনের জন্য। সো দা যদি দুইটা থাকে তাহলে দুইজন ব্যক্তি আলাদা করে সম্মান প্রদর্শন করছে, ব্যক্তি যেহেতু দুইজন, ভার্ব প্লুরাল হবে। আর দা যদি একটা ব্যবহার করি তাহলে আসলে একজন ব্যক্তিরই দুইটা ডেজিগনেশন বুঝাই। তাহলে দা যদি একটি হয়, ব্যক্তি একজন, ভার্ব সিঙ্গুলার। জাস্ট মনে রাখো, একটা দা ভার্ব সিঙ্গুলার, দুইটা দা ভার্ব প্লুরাল। ঠিক আছে? যেমন দেখো, দা প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, দা কয়টা আছে? একটা আছে, একই জন ব্যক্তি, যে প্রিন্সিপাল সেই সেক্রেটারি, এই জন্য একটা দা একবার সম্মান প্রদর্শন করেছে, এই জন্য ভার্বটা সিঙ্গুলার হবে, কারেক্ট ফর্মে হ্যাজ হবে। দেখো নিচেরটা কারেক্ট। আর এখানে দা প্রিন্সিপাল অ্যান্ড দা সেক্রেটারি, যেহেতু দুইটা দা আছে প্লুরাল, সো এখানে ভার্বটা প্লুরাল হয়েছে। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। জাস্ট ওই উপরের লাইনটা একটু মনে রাখবা। ওকে, এরপর আসো, এরকম অফ যুক্ত বিভিন্ন সেন্টেন্স থাকে। আ বাস্কেট অফ রোটেন অরেঞ্জ, আ বক্স অফ ফ্রুট, বা স্পুনফুল অফ এনিথিং। তাহলে এই সমস্ত ক্ষেত্রে এই অফ এর আগে যে পোর্শনটা থাকে এই অনুযায়ী ভার্ব হয়। ভার্ব কোন অনুযায়ী হবে? প্রিপোজিশনের আগের পোর্শন অনুযায়ী। যে আ বাস্কেট অফ রোটেন অরেঞ্জেস, এক বাস্কেট, এক ঝুড়ি পচা কমলা আমি ফেলে দিয়েছিলাম। তো এই ক্ষেত্রে আসলে জিনিসটা কি? আমি ছুঁড়ে ফেলছি কমলাগুলোকে নাকি বাস্কেটটাকে? আমি পুরো বাস্কেটটা ধরেই ফেলে দিয়েছি, এই জন্য এখানে আসলে ইন্ডিকেট করছে আমরা বাস্কেটটাকে। ঠিক আছে? বাস্কেট, ফলের ঝুড়িটাই ফেলে দিয়েছি, ফল সমেত। তাহলে প্রথম অংশ অনুযায়ী আমরা এই সমস্ত ক্ষেত্রে ভার্ব ডিটারমাইন করব। একটু পরে দেখবা, দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু নাকি আর ব্লু। কালারটাকে ইন্ডিকেট করছে আমরা, দ্য কালার অফ হিজ আইস, তার চোখ না, তার চোখের রঙকে। সো কালার অনুযায়ী ভার্বটা সিঙ্গুলার হবে, ইজ হবে। ঠিক আছে? এটা আমরা পরে দেখব। আচ্ছা, এরপর এইটা একটু দেখো, এটাতে ঝামেলা লাগে। রহিম অ্যান্ড নট আই ওয়ান্টস দ্যাট বুক। রহিম আছে, অ্যান্ড আছে, আর নট আছে, আবার এই কীরকম অর্থ? তো এখানে সেন্টেন্সটা এরকম, রহিম নট আই, আমি না, আমি না, রহিম। নট আই মানে আমি না, নট আই মানে কি বলছি? আমি না, রহিম কিন্তু আমি না। ওই বইটা রহিম চাই, আমি চাই না। তাহলে অ্যাকচুয়ালি কে চাই? যে চাই সেই সাবজেক্ট। তাহলে এখানে এই অ্যান্ড নটের আগে যে থাকে ওকেই বলি যে ও, তার পরের জন না, নটের পরে যে থাকে সে না। তাহলে এই প্রথমটা অনুযায়ী এখানে ভার্ব হয়। ঠিক আছে? তাহলে অ্যান্ড নট অর্থটা অনেকে বুঝো না। অ্যান্ড নট মানে ওই প্রথম জন, দ্বিতীয় জন না। আর রহিম আমি না, রহিম বইটা চাই। সো রহিম অনুযায়ী এখানে ভার্বটা ওয়ান্টস হয়েছে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপর দেখো রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে, এরকম হু এর ক্ষেত্রে আমরা ভার্বটা কোন অনুযায়ী করব? ইট ইজ আই হু ইজ টু ব্লেম, আর ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। তো এই হু অনুযায়ী তো ভার্ব হয় না। জিনিসটা কীরকম হয় তাহলে? তো এই ক্ষেত্রে আমরা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব করি। রিলেটিভ প্রোনাউনের আগের ওয়ার্ডটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি। অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ। এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্বটা হয়ে থাকে। তো এখানে ভার্বটা পূর্বপদকে আছে, এটা রিলেটিভ প্রোনাউন হু, এর আগের আই আছে, এই আই অনুযায়ী পরবর্তী ভার্বটা নির্ধারিত হবে। তাইলে আই এর সাথে অ্যাম ইজ আর কে যাবে? অ্যাম যাবে, এই জন্য এখানে অ্যাম হয়েছে। আবার আমি যদি বলি ইট ইজ ইউ, এটা একটু উত্তর করো তো। ইট ইজ ইউ হু, অ্যাম ইজ আর এর কোনটা হবে? হু অ্যাম ইজ বা আর টু ব্লেম, কোনটা হবে বলো? ইট ইজ ইউ হু অ্যাম ইজ আর কোনটা, কোন ভার্বটা হবে একটু জানো? চলবে চলবে, ক্লাস এখন শেষ হবে না, দেরি আছে। এটা একটু জানাও কোনটা হবে। দ্রুত দ্রুত দ্রুত, আর হবে। ইয়েস, কেন? কারণ অ্যান্টিসিডেন্ট কি এখানে ইউ, ইউ অনুযায়ী পরবর্তী ভার্বটা আর হয়েছে। ঠিক আছে? ওকে, আচ্ছা গেল। এরপর আচ্ছা, এটাও একটু জানা লাগবে। আমরা যখন কোনো অ্যাডজেক্টিভের সাথে
দা যুক্ত করি, তখন কিন্তু সেটা একটা নাউন হয়ে যায়। যেমন দ্য রিচ, দ্য পুয়ার, দ্য পায়াস, বা এরকম যে কোনো কিছু দা এর সাথে অ্যাডজেক্টিভ যুক্ত করলে একটা সাবজেক্ট হয়ে যায় এবং একটা নাউন হয়ে যায়, এবং এটা ব্রডার একটা জাতিকে বোঝায়। যেমন রিচ মানে নর্মালি ধনী বোঝায়, দ্য রিচ মানে ধনী লোকেরা নাউন হয়ে যায়। এবং অলওয়েজ দা এর সাথে তুমি যখন অ্যাডজেক্টিভ যুক্ত করে একটা নাউন তৈরি করবা, এটা সবসময় প্লুরাল হয়, চোখ বন্ধ করে সবসময় প্লুরাল হয়। দ্য রিচও প্লুরাল, দ্য পুয়ারও প্লুরাল, দ্য পায়াসও প্লুরাল, যে কোনো ক্ষেত্রে সব কিছু এখানে প্লুরাল হবে। সো আমরা দ্য রিচ এখানে কি হবে, আর হবে কিন্তু, ঠিক আছে। বাট যদি এখানে অ্যাডজেক্টিভের পর আরেকটা নাউন দাও, যেমন দ্য রিচ ম্যান, দ্য পুয়ার ম্যান, তখন ওই ধনী লোক, ওই ব্যক্তি একজনকে বোঝাচ্ছে, তখন আবার সিঙ্গুলার হয়। এই রুলটা তোমরা জানো, আর এটাও একটু দেখবে, এটাও কিন্তু পরীক্ষাতে আসছে। আচ্ছা, এরপর ইদার নিদারের রুল কি বলো? ইদার নিদারের রুল হচ্ছে ইদার বা ইদার অর নিদার নর, এই ইদার অর নিদার নর যুক্ত সেন্টেন্সে ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা থাকে সেই অনুযায়ী ভার্বটা হয়। যেমন ইদার হি অর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান দ্য ওয়ার্ক নাকি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানটাতে ভার্ব কোনটা, এইখানে হ্যাভ বা হ্যাজ, কাছাকাছি হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা আছে ভার্বের কাছাকাছি, তাহলে হিজ ফ্রেন্ডস প্লুরাল, এই জন্য হ্যাভ হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে নিদার রিনি নর সিম ইজ কোয়ালিফাইড ফর দ্য জব, সিমি অনুযায়ী কাছাকাছি ভার্ব ইজ হয়েছে ভার্ব, ঠিক আছে। জাস্ট এতটুকু মনে রাখো, ইদার ওয়ার, নিদার নর, নট অনলি বাট অলসো, এইগুলোর ক্ষেত্রে আমরা ভার্বের কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটা ডিটারমাইন করব। ওকে, এরপর আসো আচ্ছা, আর আচ্ছা একটা আছে, আচ্ছা, আর এই রুলটা তোমরা জানো যে কখন 123 রুল ব্যবহৃত হয়, কখন 231 রুল ব্যবহৃত হয়, এটা জানো? আচ্ছা দাঁড়াও, দুইটা রুল আমি তোমাকে বলেই ছেড়ে দিব, এরপর প্র্যাকটিসে যাব। একটা হচ্ছে টিম, এই যে এই দুটো লাগবে। একটা হচ্ছে ম্যাথমেটিক ক্যালকুলেশন, প্রচুর দেখেছো, এবং এই দুটো কনফিউজিং খুবই। টু অ্যান্ড টু মেক ফোর নাকি মেক্স ফোর, এখানে আসলে দুইটাই হয়, মেকও হয় মেক্সও হয়। কিন্তু যদি আমরা একদম স্ট্যান্ডার্ড চিন্তা করি, দুইটাই পরীক্ষাতে আসছে, অপশানে দুইটাই আছে, তখন কি করব? তো স্ট্যান্ডার্ড বলে যেটা একটা ম্যাথমেটিক ক্যালকুলেশন, এটা একটা প্রসেস বোঝায়, একটা প্রসিডিউর বোঝায়, একটা প্রসেস, একটা প্রসিডিউর, একটা ক্যালকুলেশন। সো এখানে আমরা সিঙ্গুলার ভার্ব দেবো, তাহলে প্রিফারেবল হচ্ছে সিঙ্গুলার ভার্ব মেক্স। মনে রাখবা টু অ্যান্ড টু মেক্স ফোর একটা প্রসিডিউর, সো মেক্সটা প্রিফারেবল, বাট এখানে চাইলে মেকও হইতে পারে, ঠিক আছে, এতটুকু মনে রাখবা। ওকে, এরপর হচ্ছে খেলার নাম বা দেশের নাম, যেমন হচ্ছে বাংলাদেশ কাপ জিতেছে, ধরো বলতেছে বাংলাদেশ অমুক কাপ জিতেছে, বাংলাদেশ এটা করছে ওটা করছে। বাংলাদেশ বলতে বাংলাদেশ টিমকে বুঝাই, বা আরও ব্রডলি চিন্তা করলে বাংলাদেশ পুরো বাংলাদেশের যে জাতি, বাঙালি জাতিকে রিপ্রেজেন্ট করে, তো এখানে টিমকে বুঝাই, বা যেহেতু জাতিকে রিপ্রেজেন্ট করে এই জন্য আমরা ভার্বটা প্লুরাল রাখি। অনেক ক্ষেত্রেই ভার্বটা প্লুরাল রাখি, যেমন ব্রাজিল হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ না হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ, একটা দেশ, দেশের নামে একটা দেশ, বাট এখানে একটা দেশ না, ওই টিম বা পুরো জাতিকে বোঝাচ্ছে, এই জন্য আমরা ভার্বটা প্লুরাল করি, ঠিক আছে। আশা করি বুঝেছো। তাহলে মোটামুটি বেসিক জিনিস এই পর্যন্তই ছিল, এখন চলো আমরা প্র্যাকটিসে যাই। আমার সাথে দ্রুত উত্তর করবা। ওকে, প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন একদম ইজি, জাহাঙ্গীরনগর আর ন্যাশনাল ইউনিভার্সিটির দুইটা ইসের প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন, তুমি উত্তর করবা একদম ফাস্ট ফাস্ট। দেখি কয়জন আছো, এখন ফার্স্ট উত্তর করতে হবে যারা আছো। দেখি এখানে আমাদের ব্যাচের কারা কারা আছো, ফাউন্ডেশন ব্যাচে ভর্তি কারা কারা আছো, আর কারা কারা ফাউন্ডেশন ব্যাচে নাই, একটু লিখো তো, একটু দেখি। আমরা প্র্যাকটিসে যাব, বেশিক্ষণ আর ক্লাস নেব না, একটু লিখে ফেলো দেখি কারা কোন ব্যাচের, বা সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমার কারা কোন ব্যাচের আছে, একটু লিখে ফেলো।
আচ্ছা 27 বলছো, ফাউন্ডেশন ব্যাচে নাই বলতেছো। মাহবুব, মুজতানিবা বিনতে মাহবুব। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমাদের 1 মাস ফ্রি তো কোর্স চলবেই, ক্লাস করতে থাকো, দেখা যাক। আচ্ছা ঋতু বলতেছো পেইড ব্যাচ থেকে ওকে ভর্তি আছি। নার্জিনা খানম বলতেছো ফাউন্ডেশন ব্যাচের আমি। আফরিনা সোনালি ওকে। তুলি ফাউন্ডেশন ব্যাচের। মাইমা মামিয়া পেইড ব্যাচের ওকে। ফাহমিদা ফাউন্ডেশন ব্যাচের। মরিয়ম আক্তার ফাউন্ডেশন ব্যাচের। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ক্লাস করছো এটাই ভালো কথা। এখন তো শুরুতে তো ক্লাস করতে চাও না অনেকে, বাট ভর্তি যেহেতু হয়েছো একটু চেষ্টা করবে রেগুলার ক্লাস করার। আমরা খুব বেশি ক্লাস নিব না, তুমি ভর্তি হয়ে এমনিই রেখে দিলা কোর্সটা, ক্লাস করলে না, পরীক্ষা দিলে না, আলটিমেটলি টাকাটাই আমাদের আমরা পাইলাম, আমাদের লাভ হইলো, বাট আসলে লাভ হইলো না, কারণ বুঝছো নিজেরাই ক্ষতিগ্রস্ত হইলা। সো চেষ্টা করতে হবে পড়াশোনা করার, ঠিক আছে? বোর্ডে লাইট পড়তেছে না? আচ্ছা আমি এটা অফ করে দিই। দাঁড়াও, আচ্ছা এখন একটু ক্লিয়ার দেখা যাওয়ার কথা, ঠিক আছে? মোটামুটি ক্লিয়ার। ওকে, তো এখানে দেখো প্রথম কোশ্চেনটা, দ্য বিগ রুম ড্যাশ এয়ার কন্ডিশন। দ্য বিগ রুম, বড় রুমটা। তো এখানটাতে কি বোঝাচ্ছে? একটা রুম, একটা বড় রুম, একটা সিঙ্গুলার। তাহলে অবশ্যই এখানে ইজ হবে, আর হবে শুড নাকি ডু হবে? শুড ডু তো হওয়ার প্রশ্নই আসে না, ইজ হবে উত্তর, ঠিক আছে? মানে এত সহজ প্রশ্ন এগুলো পরীক্ষাতে আসে, কি করবো বলো, আমার কিছু করার নাই। আচ্ছা এরপর এই টাইপের প্রশ্ন প্রচুর আসে। দ্য গালিভার্স ট্রাভেল। গালিভার্স ট্রাভেলস, এখানে দেখো ট্রাভেলস অনেকগুলো ভ্রমণ কাহিনী বোঝাচ্ছে। গালিভার্স ট্রাভেল এটা একটা বইয়ের নাম। আবার দেখো দ্য অ্যারাবিয়ান নাইটস, এখানে গালিভারের 4টা ট্রাভেলের কথা আছে। আমি যে বইটা পড়েছি তাতে 4টা ট্রাভেলের গল্প আছে, এই জন্য ট্রাভেলস। অ্যারাবিয়ান নাইটসে অনেক রজনীর, অনেক রাত্রের গল্প আছে। সো এইখানে একটা বইয়ের মধ্যেই অনেক জিনিস আছে, কিন্তু জিনিসটা কি? একটা বইয়ের নাম, কোনো একটা বইয়ের নাম বোঝাচ্ছে, একটা বইয়ের নাম। এজন্য এর মধ্যে অনেক জিনিস থাকলেও জিনিসটা আসলে একটা বইয়ের নাম বোঝাচ্ছে, এই জন্য সিঙ্গুলার ভার্ব নেবে। সো গালিভার্স ট্রাভেলস হ্যাজ হবে, আর হবে, ইজ হবে না ওয়ার হবে? আর এন্ড ওয়ার তো বাদ, তাইলে এখানে গালিভার্স ট্রাভেল হ্যাজ ওয়ান্ডারফুল টু রিড না, ইজ ওয়ান্ডারফুল টু রিড। বা দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ মাই ফেভারিট বুক, তাহলে এখানে উত্তর কি হবে? ইজ হবে, ঠিক আছে? আচ্ছা বগুড়া ন্যাশনাল চ্যাম্পের রেজাল্ট ইনশাল্লাহ আগামীকাল হবে, আগামীকাল দেওয়া হবে, আগামীকাল রাত্রে দেওয়া হবে। রাত্রে বলতে সন্ধ্যার দিকে। আচ্ছা দেখো এই অ্যারাবিয়ান নাইটসের প্রশ্ন আবার আসছে কিন্তু ডিউ 7 কলেজে, প্রচুর মানে প্রচুর আসে এটা পরীক্ষাতে। আচ্ছা এটা নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। ওকে এরপর আসো ওই যে সেই পেয়ার, পেয়ারের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? শুধুমাত্র যদি একটা পেয়ার বুঝাই, দিস পেয়ার, দা পেয়ার, অন পেয়ার, আ পেয়ার, তবেই ভার্বটা সিঙ্গুলার হবে, আদারওয়াইজ প্লুরাল। তাহলে এখানে দেখো দিস পেয়ার অফ শক্স ইজ স্মল ফর মি, মানে আমি কিন্তু বলতেছি যে এই মোজাটা আমার জন্য ছোট হয়ে যাচ্ছে, এই জোড়া মোজাটা, তো নিশ্চয়ই সেটা একটা জোড়া ইন্ডিকেট করতেছে। তাহলে এখানে দিস হবে, দিস হবে, নাকি কোনটা হবে? যেহেতু ওই একটা জোড়ার কথা বলতেছি, এই জন্য এখানটাতে অবশ্যই এই মোজাটা ফিট হচ্ছে বা হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু দিস হবে না, দিস প্লুরাল। সো এই দুটো অপশন কাটা আগেই। এখন দুইটা অপশন আছে, একটা দিস ইজ আর দিস আর। এখন মিলাও, দিস পেয়ার অফ শক্স ইজ টু স্মল ফর মি, তাহলে এখানে দিস এক জোড়া বোঝাচ্ছে, এবং আমি বলছি যে এক জোড়া বুঝাইলে এখানে ভার্বটা সিঙ্গুলার হবে। সো এইটা হয়, বাট তুমি যখন বলবা দিস পেয়ার অফ শক্স আর টু স্মল ফর মি, তাহলে এখানে যদি আর দাও তাহলে কিন্তু এক জোড়া বুঝাচ্ছে না, মোর দ্যান অন বুঝাচ্ছে, তাহলে এইটা মিলতেছে না। কিন্তু এক জোড়া, এই পেয়ার। আবার বলি, যদি আ পেয়ার থাকে বা ওয়ান পেয়ার থাকে বা দিস পেয়ার থাকে বা দ্যাট পেয়ার থাকে বা এমন কিছু থাকে, দা পেয়ার যেটা দিয়ে বুঝতেছো এক জোড়া, তখন এখানটাতে ভার্বটা সিঙ্গুলার হবে, এই জন্য এখানে ভার্ব সিঙ্গুলার। ওকে ওকে, তাহলে এখানে উত্তর হবে এই, দ্বিধা গিয়েও না, ঠিক আছে? এরপর আমরা পরের কোশ্চেনে যাই। আই উইশ আই ড্যাশ এ লয়ার বা আই ড্যাশ এ ক্রিকেটার, আই উইশ আই ড্যাশ এ কিং। তাহলে এখানে উইশের রুল, প্রথম অংশ P1, পরের অংশ কি হবে? পরের অংশ অবশ্যই P2 হবে, অ্যাজ দ্য অ্যাজ ইফের রুলের মতো। এবং P2 এর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? অলিক কল্পনা, যেহেতু অলিক কল্পনা এই জন্য এখানটাতে আমরা সবসময় ওয়ার বসাই। তাহলে আই উইশ আই ড্যাশ এ কিং, আই ওয়ার এ কিং, আই উইশ আই ড্যাশ এ লয়ার,
আই ওয়্যার লয়ার, এখানটাতে ওয়্যার হবে, ডি হবে। ঠিক আছে, ওকে। কারা আছো দেখি, উত্তর করতেছো কারা? সৌরভ কুমার আছো, ফাহমিদা ইসলাম আছো, সোনালী, নুসরাত জাহান, জেনিফা তাসনিম, গোপা কুন্ডু, হুমায়রা মাহি, নিপুমণি, সঞ্জিতা বিনতে রহিম, আফরিন বিনতে হক। ওকে, থ্যাংক ইউ যারা আছো। ওকে, পরের প্রশ্ন আসো। এরপর দেখো হেয়ার ড্যাশ দ্য, হেয়ার বা দেয়ারের ক্ষেত্রে ভার্বটা কিন্তু পরবর্তীতে যাকে বোঝাচ্ছে হেয়ার বা দেয়ার দিয়ে সেই অনুযায়ী হয় ভার্বটা। তো হেয়ার ড্যাশ দ্য নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক। তাহলে এখানে হেয়ার দিয়ে কি বোঝাচ্ছে? নোটবুক এবং রিপোর্টটাকে। সো একটা নোটবুক একটা রিপোর্ট, এই হাতে মনে করো আমার একটা নোটবুক, এই হাতে একটা রিপোর্ট, দুইটা মিলে কিন্তু দুইটা জিনিস, একাধিক জিনিস প্লুরাল হয়ে যাচ্ছে। সো এখানটাতে ভার্বটা প্লুরাল হবে, হেয়ার আর দ্য নোটবুক অ্যান্ড রিপোর্ট দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক। ঠিক আছে, এখানে উত্তর কি হবে? আর হবে। ঠিক আছে, হ্যাভ বিন তো হওয়ার প্রশ্নই আসছে না, সিঙ্গুলার ভার্ব একটাও হবে না। ওকে, এরপর দেখো সাবজেক্টের নাম দেখতে লাগতেছে প্লুরাল, স্টিল ওরা কিন্তু সিঙ্গুলার। ফিজিক্স, ম্যাথমেটিক্স, সিভিক্স, এই যে শব্দগুলো দেখতেছো জন্মগতভাবে ওদের সাথে এস আছে, ওরা প্লুরাল হওয়ার জন্য এস যুক্ত করে নাই। সো ওদের কি কোনো দোষ আছে? না, জন্মগতভাবেই ওদের সাথে এস আছে, এস থাকলে ওরা সিঙ্গুলার। সো এই সাবজেক্টগুলো বা এই ওয়ার্ডগুলোর শেষে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। ঠিক আছে, তাহলে ফিজিক্স ড্যাশ এ ডিফিকাল্ট সাবজেক্ট, ফিজিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট, বা ফরেস্ট্রি বলো, ইকোনমিক্স বলো, ম্যাথমেটিক্স বলো, শেষে এস আসছে দেখা সত্ত্বেও আমরা এখানটাতে ভার্ব দিব সিঙ্গুলার। ঠিক আছে, কেন? কারণ ওর জন্মগতভাবে ওর সাথে এস আছে, ওর কোনো দোষ নেই। আচ্ছা, এটা তো বলছিলাম দ্য ভার্চুয়াস, দ্য রিচ, দ্য পুয়ার, যখন এরকম দ্য প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় তখন আমরা ওই জিনিসটা ব্রডার একটা জাতিকে বোঝাই। দ্য ভার্চুয়াস মানে সমস্ত কি বলে ওটাকে, মানে হচ্ছে ভালো কাজ যারা করে, সৎকর্মশীল, বা হচ্ছে মানে এটা ইসলামিক একটা টার্ম, বা সরি ধর্মীয় একটা টার্ম, যাই হোক আমি শব্দটা এক্স্যাক্ট বাংলা শব্দটা মাথায় আসছে না। তারপরে দ্য রিচ, দ্য পুয়ার, পুরো গরিব জাতি, পুরো ধনী জাতিটাকে বোঝাচ্ছে, ওই পুরো গোত্রটাকে বোঝাচ্ছে, এই জন্য এখানে প্লুরাল ভার্ব হবে। দ্য ভার্চুয়াস ড্যাশ অলওয়েজ হ্যাপি, এই দুইটা তো হবে না, হয় হ্যাভ বিন হবে বা আর হবে। হ্যাভ বিন অলওয়েজ হ্যাপি মানে আগেই হ্যাপি ছিল এখন নাই, অলওয়েজ থাকলে তো আমরা সবসময় প্রেজেন্ট ইনডেফিনাইট করি, তাহলে সেই অনুযায়ী আমরা আর হবে। ঠিক আছে, দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি। ওকে, এই যে দেখো করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ড্যাশ প্রেইজ, তাহলে এখানটাতে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। তারপর দেখো দ্য ইয়ং এন্টারপ্রিনার অ্যাজ ওয়েল অ্যাজ হার সেলস টিম মেম্বার্স ড্যাশ প্রেইজ, তাহলে এখানে এইটা অনুযায়ী এখানে এইটা অনুযায়ী সাবজেক্ট হবে দুই ক্ষেত্রেই। প্রথম পোর্শনটা সিঙ্গুলার, তাহলে এইখানটাতে ডিজার্ভস হবে, করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ডিজার্ভস প্রেইজ। আবার এখানে দ্য ইয়ং এন্টারপ্রিনার অ্যাজ ওয়েল অ্যাজ হার সেলস টিম মেম্বার্স ডিজার্ভস প্রেইজ। ওকে, কেন এখানে ডিজার্ভ হবে না? ইউনো প্লুরাল ভার্ব। হ্যাজ ডিজার্ভড হবে না, বিকজ এটা বর্তমান সময় সমসাময়িক জিনিস বোঝাচ্ছে, অতীতের কিছু না, অতীতের ইন্ডিকেটিং কিছু নাই। যদি অতীতের ইন্ডিকেটিং কিছু না থাকে আমরা প্রেজেন্ট ধরে নিই, আর ডিজার্ভিংটা হবে না। ওকে, দেখো আবার হার ব্রাদার অ্যালং উইথ তার প্যারেন্টস, তো একই, অ্যাজ ওয়েল অ্যাজ যা অ্যালং উইথ সেটাই। তাহলে এইখানটাতেও আমরা অ্যালং উইথের জন্য হার ব্রাদার অনুযায়ী ভার্বটা করব। তাহলে হার ব্রাদার অনুযায়ী তুমি যদি ভার্বটা করো তাহলে কি হবে? আর ইনসিস্টিং হবে না, যেহেতু এখানে হার ব্রাদার একজন, হ্যাভ হবে না প্লুরাল, ওয়্যারও হবে না, তাহলে একমাত্র ইনসিস্ট, এটাই বাকি থাকে, এটাই সিঙ্গুলার ভার্ব, এটাই উত্তর। ঠিক আছে, খুবই সহজ। দেখো কত জায়গায় আসছে এগুলা, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এবং তুমি যখন বই খুলবে তখন বলবে। এটা তো অলরেডি আমরা দেখে ফেলছি, দেখো 29তম বিসিএসে আসছে, তারপরে জগন্নাথে আসছে, কুমিল্লা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে, এরপর কতগুলো জায়গাতে আসছে, দেখছো মেরিন একাডেমিতে আসছে, অনেক জায়গাতে আসছে। এটা আমরা বলে ফেলেছি ইদারণ নিদারণের কাছাকাছি, ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা থাকে এখানে সিমি অনুযায়ী ভার্বটা হবে, সেখানে সিমি সিঙ্গুলার, সেখানে ইজ হবে কিন্তু। ঠিক আছে, দেখো ওই আবার আসছে নিদার রহিম করিম, নিদার রিমা হীরা, এই টাইপের প্রশ্ন প্রচুর আসে। আচ্ছা, এরপর দেখো এই মেনি এর রুলটা দেখো, মেনি এ ড্যাশ ট্রাইড টু কমপ্লিট দ্য ওয়ার্ক, এখানে একটা গ্যাপ আছে মেনি এ, তা আমরা কি বলেছিলাম? মেনি পর্যন্ত ঢেকে দাও, তাইলে এখানে কি থাকে? আ এর পরে কি হবে? মেন হবে নাকি ম্যান হবে বলো? একজন, মেনি পর্যন্ত ঢেকে দিলে আমার হাতে থেকে এ, সো এর সাথে অবশ্যই আমি কি দেবো? অবশ্যই সিঙ্গুলার দেবো। সো মেন হবে না, প্রথম দুইটা অপশন বাদ, ম্যান দুইটার যে কোনো একটা হবে। সো দেখো এখানে এবং ম্যান বলছো, একজন মানুষ, ভার্ব হ্যাভ হবে নাকি হ্যাজ হবে?
অবশ্যই এখানে ভার্বটা হ্যাজ হবে। তো এই যে মেনি পর্যন্ত থাকতে বলছিলাম, পরে আমেন আছে, আমেন অনুযায়ী পরবর্তীতে ভার্ব আবার হ্যাজ হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু অলরেডি আমি বলে ফেলছি। সেখানে ম্যান হ্যাজ, ডি হবে উত্তর। ওকে, এটাও কিন্তু বেশ অনেক জায়গাতে আসছে। আবার একই রকম মেনি আ ফ্লাওয়ার, মেনি পর্যন্ত রাখো আ ফ্লাওয়ার, ইজ বর্ন টু ব্লাশ না আর বর্ন টু ব্লাশ? অবশ্যই এখানটাতে আ ফ্লাওয়ার আছে, সেই অনুযায়ী ইজ হবে। ওকে, এরপর আচ্ছা এই জিনিসটা একটু মনে রাখবা, এরকম কোনো কিছু সংখ্যা বুঝাইতে 100, 1000 এইগুলা একসাথে অনেকগুলা, একসাথে একটা জিনিস অনেকগুলো একসাথে বুঝাই। যেমন 10,000 টাকা, 10,000 টাকা মানে এক 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 1 টাকা 2 টাকা 3 টাকা এরকম না, 10,000 টাকা একসাথে আমরা একটা ইউনিট হিসেবে বুঝাচ্ছি। 50 মাইলস ইজ আ লং ওয়ে, 50 মাইল একসাথে বুঝাচ্ছি, 1 মাইল 2 মাইল এরকম কাউন্ট করা বুঝাচ্ছি না কিন্তু। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে যে এই ক্ষেত্রে টাকার হিসাবে আমরা সবসময় 1000 বলো 100 বলো সিঙ্গুলার রাখি। যেমন $10,000, 10,000 টাকা, আমরা কখনো বলি 100 টাকাস, 10,000 টাকাস। সো এখানে টাকা হবে, ডলার হবে, এখানে কিন্তু ডলার হবে, ডলার্স হবে না। তাহলে এখানটাতে আমরা প্রথমত এই 1000 হোক 100 হোক ডলার টাকা এগুলো রাখবো। এবং এইখানটাতে অবশ্যই যেহেতু একটা ইউনিট হিসেবে কাজ করতেছে, সে 50 মাইলস বলো আর 1000 টাকা বলো 2000 টাকা বলো, একটা নোট বা একটা ইউনিট একসাথে অনেকগুলা, তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বটা সিঙ্গুলার করবো। তো এখানে ইজ হবে কিন্তু। ঠিক আছে, $10,000 ইজ আ লট অফ মানি বা 10,000 টাকা ইজ আ লট অফ মানি। এই যে দেখো আবার আসছে একই প্রশ্ন 4টা। এই যে দ্য কালার অফ হার আইস ড্যাশ ব্লু, তাহলে এখানে কি বলেছিলাম, এই প্রিপোজিশন অফের আগে যে পোর্শনটা আছে সেই অনুযায়ী ভার্বটা হবে। তাহলে এখানে ভার্বটা কালার অনুযায়ী হবে বা দা কালার অনুযায়ী হবে, আইস অনুযায়ী কিন্তু হবে না। তো দা কালার এটা সিঙ্গুলার, এই জন্য এখানে ভার্বটা সিঙ্গুলার হবে, ইজ হবে। আর এখানে দ্য লিস্ট অফ আইটেমস, আইটেমস না, অফের আগে দ্য লিস্ট, লিস্ট অনুযায়ী ভার্ব হবে, যে কোনো একটা লিস্ট, ওই লিস্টটা, লিস্ট অনুযায়ী ভার্বটা হবে, একটা লিস্ট সিঙ্গুলার, তাহলে এখানে কিন্তু ইজ হবে। ঠিক আছে, আশা করি বুঝছো। আচ্ছা, আর এটা তো জানো এভরি, ইচের ক্ষেত্রে ইচ বা এভরির ক্ষেত্রে ইচ, এভরি প্রত্যেককে আলাদা আলাদাভাবে বুঝাই, এই জন্য ভার্ব সবসময় এদের সাথে কিন্তু সিঙ্গুলার হয়। তাহলে ইচ বা এভরির সাথে কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে ইচ অফ দ্য অলিম্পিক অ্যাথলেটস ড্যাশ ফর মান্থস, আচ্ছা এখানে ফর মান্থস আসছে বা ফর ইভেন ফর ইয়ার্স আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা সিন্স বা ফর দিয়ে টাইম কখন বুঝাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, বুঝতে পারছো, টেন্সে পড়বো আমরা। এবং যেহেতু ইচ বা এভরি দিয়ে আমরা সিঙ্গুলার ভার্ব বুঝাই, সো হ্যাভ হবে না, ওয়্যার হবে না, এখানে ভার্ব নাই, এটা হবে না। তো বুঝতেই পারছো এখানে আসলে টেন্সের কথা চিন্তা করার দরকার নেই, জাস্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হ্যাজ হবে, এটা বুঝতে পারছো, তাকাই দিবা বি। ঠিক আছে, আচ্ছা এটা তো দেখছো, অন অফ মাই বেস্ট ফ্রেন্ড না ফ্রেন্ডস আর নাকি ইজ গেটিং পিএইচডি টুডে, তাহলে অনেকজন বেস্ট ফ্রেন্ড আমার আছে, তার মধ্যে একজন পিএইচডি পেয়েছে। তাহলে অন অনুযায়ী ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, কিন্তু তোমার বেস্ট ফ্রেন্ড একজন না, অনেকজন আছে, তাদের মধ্যে একজন পিএইচডি ডিগ্রি পেয়েছে, তাহলে এখানে প্রথমত ফ্রেন্ডস হবে, আর এই ফ্রেন্ডসদের মধ্যে একজন পিএইচডি পেয়েছে, এই জন্য ইজ হবে। ঠিক আছে, তাহলে ফ্রেন্ডস ইজ একটু কন্ট্রাডিক্টরি, যেটা অলরেডি আমরা বলে ফেলেছি। ঠিক আছে, ওকে। সোনালি বি বলতেছো, কত নম্বরের উত্তর, একটু সংখ্যাটা লিখে দিবা কত নম্বর প্রশ্ন, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ওকে। এরপর আসো পরের কোশ্চেনে। এটাও দেখছি আমরা অন অফের রুল, অন থার্ড। এখন এটা বলো, 1/3 অফ দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তো 1/3 2/3 রুল আমরা কি বলেছি, এই যে 1/3 2/3 যে জিনিসটা বুঝাই সেই অনুযায়ী আমরা ভার্বটা করে থাকি। তাহলে স্টুডেন্টস প্লুরাল, এই জন্য এখানে ভার্বটা প্লুরাল হবে। তাহলে 1/3 অফ দ্য স্টুডেন্ট বা 2/3 অফ দ্য স্টুডেন্ট এরকম থাকলে এখানটাতে আর হবে। ঠিক আছে, অন্যগুলো হওয়ার সুযোগ নেই, আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ওকে, এরপর দেখো ওই 1/3 3/4 দিয়ে অনেকগুলো প্রশ্ন আসছে পরপর, এখানে ওই একই অনেক প্রশ্ন আসছে, এই দেখো 3/4 প্রচুর আসে ওই দিয়ে প্রশ্ন। আচ্ছা আচ্ছা, এরপর ওকে, এবার এটা একটু দেখো,
এটা একটু দেখতে পারো, এটা অ্যান্টিসিডেন্টের যে রুলটা আমরা পড়েছিলাম যে এই হু এর আগে যেটা বসে সেই অনুযায়ী ভার্বটা হয়। আচ্ছা, এখানটাতে গ্যাপটা এখানে হবে না, গ্যাপটা হবে এখানে হু এর পর। তো হু এর পরের ভার্বটা আমরা বলেছি যে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হয়, কিন্তু যদি এরকম থাকে ইউ আর দ্য পারসন বা হি ইজ দ্য পারসন, তখন ওই পারসন বা ম্যান দিয়ে হবে না। ম্যান বা পারসন সবার ক্ষেত্রে ব্যবহার করা যায়, বাট ওই পারসন বা ম্যানকে দিয়ে যাকে বোঝাচ্ছে ইউ আর দ্য পারসন বা ইউ আর দ্য ম্যান, তো ম্যানটাকে আসলে এই ম্যানটা হচ্ছে ইউ, তুমি। তো এই ক্ষেত্রে যেহেতু তুমি ওই মানুষটা, সো আমরা এই ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট ম্যান না ধরে অ্যাকচুয়ালি ম্যানটা যে সেই অনুযায়ী ভার্বটা করি। সো ইউ আর দ্য ম্যান বা ইউ আর দ্য পারসন, এই ক্ষেত্রে ভার্বটা কি অনুযায়ী হবে? ম্যান না, ইউ অনুযায়ী, কারণ ম্যান তোমাকে বোঝাচ্ছে, ইউকে বোঝাচ্ছে। তো ইউ অনুযায়ী এখানে কি হবে? হু ড্যাশ অলওয়েজ ট্রাভেল মি, তাহলে এখানে হু, এখানে ইজ হবে না, হ্যাজ হবে না, হ্যাভ বা ওয়্যার হবে। হু ওয়্যার অলওয়েজ ট্রাভেল? নো, তাহলে এখানে হু হ্যাভ অলওয়েজ ট্রাভেল, যে সবসময় আমাকে জ্বালাতন করে, ট্রাভেল করে। ঠিক আছে, ওই একই রকম ইট ইজ ইউ, এটা তো তোমরা দেখেছো। আচ্ছা, ওটাও দেখেছো। দ্য নাম্বার অফ স্টুডেন্টস সিকিং অ্যাডমিশন ড্যাশ, তো এখানে দ্য নাম্বার অফ, আমরা বলেছিলাম দায়ের সাথে সিঙ্গুলার ভার্ব যায় আর নাম্বার অফের সাথে প্লুরাল ভার্ব যায়। সো এটাও তোমরা পারবা, এখানে ইজ ইনক্রিজড হবে। ঠিক আছে, আচ্ছা এটাও পারবা। আচ্ছা, এখন আমাকে এটা বলো, নান ড্যাশ হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, এটাই শেষ প্রশ্ন, 31 নম্বর কোশ্চেনই শেষ। তোমরা এটা একটু আমাকে বলো। আমরা বলেছিলাম, আচ্ছা আমরা বলেছিলাম হচ্ছে এক সিঙ্গুলার কিন্তু কিছু না, বা নাথিং আবার প্লুরাল, এটা কেমনে কি? সো এখানে ব্যাপারটা এরকম, নাথিং বা নো এটা দিয়ে যদি প্লুরাল কোনো জিনিসকে ইন্ডিকেট করে তাহলে ভার্ব প্লুরাল হয়, সিঙ্গুলার ইন্ডিকেট করলে ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে নান ড্যাশ হেল্পলেস বিকজ দে ক্যান ট্রাই, তাহলে এই দেকে ইন্ডিকেট করতেছে এই নাম দিয়ে। সো দে যেহেতু প্লুরাল, এখানে আসলে প্লুরাল ভার্ব আর হবে, নান আর হেল্পলেস। এটা হচ্ছে চিরন্তন একটা কথা বলতেছে, এবং এখানে দে ক্যান অলওয়েজ ট্রাই, ক্যান বলতেছে, সো পাস্ট ওয়্যার হবে না এখানটাতে, বুঝতে পারছো কেন ওয়্যার হলো না? বিকজ এখানে ক্যান আছে, প্রেজেন্টের একটা পোর্শন আর একটা পোর্শন প্রেজেন্ট হবে, সেখানে উত্তর আর হবে। ঠিক আছে, আশা করি বুঝছো। তাইলে আমরা 31 পর্যন্ত দেখলাম, পরেরগুলো মোটামুটি একই টাইপের, সহজেই তোমরা পারবা। এই যে 2 and 2 makes 4 সেটা আসছে, তারপরে এভরির সাথে হ্যাজ হবে কেন? কারণ এভরি, ইচ এগুলোর সাথে এটা হয়। ব্রাজিল কেন হ্যাজ অন দ্য কাপ হইলো সেটা, ওকে। এই যে এই জিনিসগুলো শেষ, এখানে উত্তর দেওয়া আছে। তাহলে মোটামুটি এইরকম প্রশ্নই কিন্তু পরীক্ষাতে হয়। এখন আমাকে তোমরা বলো বোঝাতে বা কোনো জায়গাতে কোনো সমস্যা আছে কিনা, কোনো ইস্যু আছে কিনা কোথাও। ফাউন্ডেশন ব্যাচের যারা আছো, হয়তো অনেকে অ্যাডমিশন ইংলিশ বা এই টাইপের প্রশ্ন একদম নতুন ফেস করছো, তাদের বুঝতে কোনো প্রবলেম হয়েছে কিনা বা কোনো ইস্যু হয়েছে কিনা। আর তোমরা কিন্তু জানো যে আমাদের এই ক্লাসের উপর যে এক্সাম হবে, এক্সামে 2 শিফটে 20 জনকে পুরস্কৃত করা হবে, টি শার্ট আছে, বই আছে, আর যে রিভিউ আছে, ক্লাসের রিভিউ যারা দিবে, রিভিউয়ের উপরেও কিন্তু প্রাইজ আছে। সো তোমরা ক্লাস কেমন লেগেছে, কোন জায়গাটা ভালো লেগেছে, কোন জায়গাটা খারাপ লেগেছে, কোন জায়গাটা আর একটু ইমপ্রুভ করা যায়, কোথায় একটু আরও ভালো করার সুযোগ আছে, সেই জিনিসগুলো তুলে ধরে তোমরা একটা গ্রুপে, আমাদের গ্রুপে বা আমার গ্রুপে বা যে কোনো মেডোলজি গ্রুপে, আমার গ্রুপে যেখানে হয়, তোমরা একটু রিভিউ পোস্ট করবে। ঠিক আছে, চাইলে 2 জায়গাতে একসাথে করে ফেলতে পারো। আচ্ছা, এখন আমাকে জানাও যে অন্য কোনো ইস্যু আছে কিনা, কিছু কোনো সমস্যা আছে কিনা। অল ক্লিয়ার, ক্লিয়ারলি বুঝছি, সমস্যা নেই, বুঝতে পারছি। আচ্ছা, এক্সাম নর্মালি আমাদের পরের দিন হয় সকাল 10টা থেকে রাত 10টা। কাইন্ডলি আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করো, আর আমি তোমাদের চেষ্টা করব পুরোটা দেখিয়ে দেওয়ার, কীভাবে এক্সাম দিব, কীভাবে কী করব। কোনো ইস্যু আছে কিনা একটু জানাও, একটু দ্রুত জানাও। কারো কোনো ইস্যু আছে কিনা? যারা বলছো ইস্যু নাই তারা তো বলছোই, ইস্যু থাকলে আমাকে জানাও। আচ্ছা, এই যে আছো, সামিয়া আছো, শোভা আছো, শবনম সারা আছো, সুমাইয়া ইসলাম আছো, এই তোমরা কি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট? নুসরাত আনি, তোমরা কি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট? তোমরা পেইড না হইলেও, যেহেতু ফ্রি মান্থ চলতেছে, সবাই কিন্তু রিভিউ করতে পারবা, বুঝছো? এবং প্রাইজ সবার পাওয়ার সুযোগ আছে, পেইড হও আনপেইড হও, সবার কিন্তু প্রাইজ পাওয়ার সুযোগ আছে। ঠিক আছে, একটু রুলটা দেখে নিও, আমি পোস্ট করে দিব আজকে আবার
যে তোমাদের পরীক্ষা দেওয়ার কি রুল বা তোমাদের প্রাইজ পাওয়ার কি রুল, সব জিনিসটা আমরা দেখে একসাথে করে পোস্ট করে দেবো। আচ্ছা, অল ক্লিয়ার বলতেছো শোভা, ওকে। সুমাইয়াও বলতেছো অল ক্লিয়ার, প্রবলেম নাই বলতেছো। মুজতানিবা বিনতে মাহবুব, আচ্ছা বলতেছো পেইড ব্যাচের না। তোমরা কত ব্যাচ আমার পেজ থেকে যারা ক্লাস করছো, নিশাত আপু পেজ থেকে, তোমরা কত ব্যাচ আসলে? 27 ব্যাচ নাকি 26 নাকি 25 বা কোন ব্যাচ একটু জানাও। আর মেডিলজিতে এটা পরে পাবো কোথায়? আমার পেজে খেয়াল করবা এবং মেডিলজির যে গ্রুপটাতে খেয়াল করবা। আমার পেজে আমি নর্মালি সব আপডেট দিয়ে থাকি। সো নিশাত আপু যে পেজটা আছে, নিশাত আপু, আমি একটু লিখে দিই আমার পেজটা, তোমরা আমার পেজে সব কিছু পাবে। আমার পেজের নাম হচ্ছে NISHAT, নিশাত, তারপরে আপু, APUU আপু। এই পেজের মধ্যে তোমরা সব আপডেট পেয়ে যাবা, কোচিংয়ের আপডেট, লাইফ আপডেট, সব কিছু পেয়ে যাবা। ঠিক আছে। 27 ব্যাচ বলতেছো কামরুল হাসান আয়মান। ক্লাসটা পরে থাকবে, হ্যাঁ ক্লাস তো এখানে আছেই 1 মাস, আর ইউটিউবে লাইফ টাইম থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন, কোনো কোয়েরি? HSC 25 ব্যাচ শবনম ছাড়া। আর ওয়ালাইকুম আসসালাম। আর বাকিরা HSC 27, সামিয়া আবার 25। আমার মুখে এগুলো একনি উঠেছে, আমি একটা পোস্ট করেছিলাম, যদি দেখে থাকেন তাহলে জানবেন, না হলে এগুলো আসলে একনি, কাইন্ড অফ নোডিউলোসিস্টিক একনি। ট্রিট করছি ইনশাল্লাহ, দোয়া করেন যেন সেরে যায়। ট্রিটমেন্ট শুরু করেছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে, কোনো ইস্যু আছে? কোনো প্রশ্ন থাকলে জানান। 27 ব্যাচ, 26ও আছে আবিদ হাসান। আচ্ছা, 27ই মেইনলি। 3টার যে কোনো ব্যাচে এক্সাম দিতে পারবে, হ্যাঁ এক্সাম দিতে পারবে, বাট প্রাইজের জন্য শুধু 27 ব্যাচ এলিজিবল। বিকজ 25 ব্যাচ অনেক কিছু পারে, ওরা তো ফার্স্ট হয়ে যাবে পরীক্ষা দিলে, 25-26। সো পরীক্ষা যে কেউ দিতে পারবে, তবে এলিজিবল পুরস্কারের জন্য শুধুমাত্র 27 ব্যাচ। তবে রিভিউ যে কেউ দিতে পারবে, রিভিউর জন্য ভাইকে বলবো যে যাতে 3 ব্যাচের সবাইকে সুযোগ দেওয়া হয়, কারণ লজিক্যাল এক্সামে সবাইকে আসলে পুরস্কার দেওয়া যায় না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি শেষ করব? এক্সাম সাধারণত একদিন পর হয়, সকাল 10টা থেকে রাত 10টা। তোমরা একটু রুটিনটা দেখে নিও, রুটিনটা আমি আমার পেজে আমি আবার পোস্ট করব, একটু দেখে নিও। ঠিক আছে। অন থার্ড এই রিলেটেড ফ্র্যাকশনগুলোতে সিঙ্গুলার হয়। ওয়ান থার্ডের ক্ষেত্রে থার্ডটা সিঙ্গুলার হয়, বাট এর পরে যে পোর্শনটা থাকে একটু আপনি গুগল করে দেখেন। আমি যতদূর জানি যে এখানটাতে পরবর্তীতে যে নাউন বা যে ওয়ার্ডটা থাকে সেই অনুযায়ী ভার্বটা হয়। হামিদা ইসলাম বলতেছে আমার নামও নিশাত, আপনার মতো ডিএমসিতে পড়তে চাই। ইনশাল্লাহ 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 দেখা হবে, আমার জুনিয়র হয়ে আসো ইনশাল্লাহ। ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্ত থাক। কারো কোনো প্রবলেম হলে, কিছু হইলে অবশ্যই জানাবা। আর আমাদের ফাউন্ডেশন ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে। ফাউন্ডেশন ব্যাচের সব থেকে বড় প্লাস পয়েন্ট কি জানো? এখানে একবার যদি কোর্সে ভর্তি হও, তোমার অ্যাডমিশন পর্যন্ত পুরো 3 বছর তুমি আমাদের কাছে সার্ভিস পাবা। 27 ব্যাচ এখন ফার্স্ট ইয়ারে তো পাবাই, এরপর একই কোর্স ফি, আর কোর্স ফি দেওয়া লাগতেছে না। এরপর তোমার যখন সেকেন্ড ইয়ারে প্রি মেডিকেল শুরু হবে, প্রি মেডিকেল তোমার ফ্রি। এরপর যখন তোমার এইচএসসি পর অ্যাডমিশন শুরু হবে তখনও ফ্রি, কোনো পেমেন্ট করা লাগছে না। আমাদের সব থেকে বড় সিগনেচার ব্যাচ, লস প্রজেক্ট ফ্রি পাবা, এক্সাম ব্যাচ ফ্রি পাবা, সব কিছু, ইংরেজিকে ব্যাচ ফ্রি পাবা, সব কিছু ফ্রি পাবা। এই জন্য আসলে 27 ব্যাচের কোর্সটা মানে বিশাল, মানে এরকম কোর্স কখনো মেডিলজি নিয়ে আসে নাই এত লসে। আসলে এটা একটা লস প্রজেক্ট, একটা লস কোর্স আমাদের জন্য। তারপরেও তোমাদের ভালোর জন্য বা সব কিছুর জন্য আমরা চালাচ্ছি। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।